শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। আজ একটি বিশেষ রাঙা সকাল, কেন বিশেষ সেটা আমরা একটু পরেই জানাচ্ছি, কিন্তু তার আগে জানাতে চাই আপনাদের সঙ্গে আছে আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি তো আজ বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তুমি দর্শকদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছো না বিশেষ সকাল। তুমি এখন বাকিটা জানিয়ে দাও দর্শকদের কেন বিশেষ। অবশ্যই দর্শক, আজকের সকালটি সত্যি রাঙা সকাল, বিশেষ সকাল। কারণ আজ 7 সেপ্টেম্বর একজন জীবন্ত কিংবদন্তির 81তম জন্মদিন। অভিনয়ের সবকটি মাধ্যমে সুদীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে যার দৃপ্ত পদচারণা প্রমাণ করেছে তিনি শুধু একজন সাধারণ শিল্পী নন, তিনি একটি প্রতিষ্ঠান। শুরু থেকে অদ্যাবধি তার জীবনাচরণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বুঝতে পারি ব্যস্ততাই সুস্থতা। হ্যাঁ দর্শক, যার কথা বলছে তিনি কিংবদন্তি অভিনয়শিল্পী, নাট্যকার, পরিচালক, প্রযোজক, মডেল, অভিনেতা, উপস্থাপক, কলামিস্ট, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, প্রকৌশলী শ্রদ্ধেয় আবুল হায়াত। আজ 7 সেপ্টেম্বর তার জন্মদিন, আর এই বিশেষ দিনে বিশেষ রাঙা সকালে আজ আমরা তার কর্মমুখর জীবন উদযাপন করব। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ, অনেক হ্যাপি বার্থডে আবুল হায়াত স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। স্যার, এত ভালো লাগছে। আসলে আপনার জীবন একটি জন্ম, কিন্তু আপনি যে কত জন্মকে সার্থক করেছেন আমরা আপনার জীবনাচরণ দেখে অনুপ্রাণিত হয়ে সবসময় হয়েছে। অনেক ধন্যবাদ স্যার, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটি বিশেষ দিনে আপনাকে আমরা পেয়েছি, সেটা আমাদের জন্য অনেক অনেক ভালো লাগার। আজ আপনাকে যেহেতু পেয়েছি, আসলে অনেক কিছু জানতে চাই আমরা, অনেক কিছু আসলে আমরা ইতোমধ্যে জানি সবাই, কিন্তু তার আগে আমি তারপর একটু বলি, অবশ্যই আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটি, আমাদের খুব প্রিয় অনুষ্ঠান, এবং সেখানে আমি নিজে আসতে পারলাম। যদি একবার এসেছি অনেক আগে, আমার মনে হয় অনেক আগে, আবার আসতে পারলাম, সেটা নিশ্চয়ই আমারও একটা ভাগ্যের ব্যাপার। অনেক ধন্যবাদ। প্রথমেই জানিয়ে দিই তোমাকে এবং মাছরাঙাকে, তোমাদের দুজনকেই থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনার বর্ণাঢ্যময় জীবনের অনেক কিছুই আসলে আমরা জানি। আজ সেসবের অনেক কিছু স্মৃতি আমরা একটু রোমন্থন করতে চাই। অনেক কিছু অজানাও আছে, সেগুলো আজকে শুনবো। একদমই তাই। 81 বছর পূর্ণ হলো আজ। বিশেষ কোনো জন্মদিনের স্মৃতি কি মনে পড়ে স্যার? না, বিশেষ কোনো জন্মদিন সেরকম নেই, কারণ আমাদের জন্মদিন পালন করাই শুরু হয়েছে অনেক পরে এসে। আচ্ছা, মানে ছোটবেলায় কোনোদিন জন্মদিন পালন হয়নি, এটা তো আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি। ইউনিভার্সিটি জীবনেও কোনোদিন হয়নি। আমার মনে হয় যে আমার মেয়েরা যখন বড় হলো তখন আস্তে আস্তে এই দিনটির ইম্পর্টেন্সটা বাড়লো, তারা বাবার জন্মদিন পালন করা শুরু করলো। সেটাও তো 60-এর দশক 70-এর দশকের পরে আর কি। আচ্ছা, তো তারপরে বিশেষ বলতে যে খুব একটা অসাধারণ কিছু আমার মনে হয় সেরকম কিছু। প্রত্যেকটাই মনে করি যে সাধারণ, আবার প্রত্যেকটাই অসাধারণ। আমাদের জন্য অসাধারণ, কারণ আপনি এই দিনে জন্মেছিলেন এবং বাংলাদেশে একজন আবুল হায়াত আছেন, সেটা আমাদের জন্য অনেক গর্বের। আমরা একটু জানতে চাই, হয় না যে সবসময় সব সাক্ষাৎকারের শেষে প্রশ্ন করে যে পেছন ফিরে তাকালে জীবনটাকে কি মনে হয়। আমি শুরুতেই জানতে চাই আপনার জীবনের বড় সত্যগুলো আসলে কি কি? বড় সত্য হলো ভালোবাসা, প্রেম, কাজ, আনন্দ, সবগুলোই বড় সত্য। আমার একজন গুরু আছেন, আমি বলেছি আমার বইটাতে, আমি বলেছি আমার একটা বই বেরিয়েছে, সঞ্জীব চট্টোপাধ্যায়, আমার খুব প্রিয় লেখক। লোটা কম্বল বইটার লেখক। খুব বেশি দিনের পরিচয় না, এই বছর দশক পরিচয় আমার। আচ্ছা, আনন্দ করবেন, আনন্দ, তাহলে ভালো করে বাঁচতে পারবেন। আমি বলি, দাদা কিভাবে আনন্দ করব? কাজ, কাজ করলে আনন্দ পাবেন, তখন আপনি বাঁচবেন ভালো করে, বেশি দিন বাঁচবেন, আনন্দ করে বাঁচবেন। তো আমি কিন্তু এটা বলার আগে থেকেই আমি কিন্তু এটাই ফলো করতাম, কিন্তু এটা শোনার পর থেকে আরও বেশি করে এটা চিন্তা করি যে না, কাজের মধ্যে থাকতে হবে, এবং ব্যস্ততায় সুস্থতা, একদম একদমই এটাই বিশ্বাস করা। আমরা কিছুদিন আগেও ছোটখাটো আরো জিনিস আছে যেগুলো আমার বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সেগুলো পালন করি। সহজ সরল জীবন যাপন করা, এগুলোই জীবনের সত্য আমি মনে করি। এটাই আসলে আমাদের অনুপ্রাণিত করে। আপনারা এত বড় কিংবদন্তি, কিন্তু এত সহজ সরল জীবন, কোনো বাহুল্যতা নাই,
এটি আমাদের আকর্ষণ করে। না, বাহুল্য থাকার তো কোনো প্রশ্ন আসে না। আমরা তো যে যত কথাই বলুক, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, এবং মধ্যবিত্ত পরিবারের যে টানাপোড়েন, যে ক্রাইসিসগুলো, এগুলো নিজ চোখে দেখা। যেমন আমি বলতে পারি তোমাকে এখন যে উই আর লাকি যে গরু গাড়িতে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছি, যদিও আমি গ্রাম থেকে চলে এসেছি 3 বছর বয়সে। আচ্ছা, তারপরেও যখন গেছি তখন আমার নানা বাড়ি থেকে দাদা বাড়ি গিয়েছি গরু গাড়িতে চড়ে, বাহ, এবং ওই যে পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, হয়ে গাড়ি। 2 ধার উঁচু তার ঢালু তার পাড়ি, নদী পার হচ্ছে গরু গাড়িতে। আহা। সেটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমার, সেটা দেখেছি। চমৎকার। আর আজকে প্লেনে করে আমেরিকা যাচ্ছি। দুটো অভিজ্ঞতা। আবার কুপি জ্বালিয়ে পড়েছি ছোটবেলায়। আমি রেলওয়ে কোয়ার্টারে যখন থাকতাম চট্টগ্রামে, আমার বাসায় কারেন্ট আসেনি তখনও, ওই তার লাগাচ্ছে, সেগুলো সব আমার নিজের চোখে দেখা, রুমে রুমে তার লাগাচ্ছে, আর প্রত্যেকটা জিনিস দেখতাম খুঁটিয়ে খুঁটিয়ে কি করছে। সেই অবস্থা, মানে সেই তা কুপি থেকে এসে আজকে এলইডি। জি, তো এই এতটা যুগ যা পার হয়ে আসা, দেখা, এটা আল্লাহর কাছে অশেষ, মানে কি বলবো, অবশ্যই। আল্লাহর রহমত আমাদের কাছে। আমি সবসময় শুকর আলহামদুলিল্লাহ বলি। চমৎকার। শুকর আলহামদুলিল্লাহ। আমরা আসলেই আমরাও আসলে অনেক সৌভাগ্যবান যে আপনাকে আমরা সব সময় পাচ্ছি, এবং অনুপ্রাণিত হই। যেমনটা বলছিলেন যে কাজের মধ্য দিয়ে আসলে ব্যস্ত থাকলে আসলে মানুষ সুস্থ থাকে, সেটা আমরাও এখন অনুধাবন করি, বুঝতে পারি। আর আপনাদেরকে পেলে তো এগুলো আসলে আরও প্রতিনিয়ত শিখি আমরা। স্যার, আমরা আপনার সম্পর্কে তো অনেক কিছুই জানি, আরও আজকে জানবার সুযোগ হয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আরেকবার একটু জেনে আসতে চাই। তুমি জানাবে? অবশ্যই আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই দর্শকদের। দর্শক, তার লেখা আত্মজীবনী, বইয়ের শিরোনাম রবিপথ। 81 বছরের জীবনে সেই আলোর পথেই তিনি হেঁটেছেন, অন্যদের পথ দেখিয়েছেন। মাত্র 10 বছর বয়সে অভিনয়ের আঙিনায় তার পা রাখা, সেই হিসেবে 70 বছরের বেশি সময় ধরে তিনি সমান জীবনী শক্তি নিয়ে অভিনয় করে যাচ্ছেন। কি মঞ্চ, কি রেডিও, কি টেলিভিশন, কি চলচ্চিত্র, সব মাধ্যমে তিনি আলোকিত, সব মাধ্যমে তিনি গড়েছেন ভিন্ন ইতিহাস। ঢাকার মঞ্চে এক মুঠো আকাশ তার প্রথম অভিনীত নাটক, টেলিভিশনে প্রথম নাটক ইডিপাস, প্রথম অভিনীত চলচ্চিত্র ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম। অভিনয় জীবনের কৃতিত্ব স্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা 21 পদক সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরও অসংখ্য সম্মাননা। 1991 সালে তার প্রথম উপন্যাস আপ্লুত মরু প্রকাশিত হয়। বহুব্রীহি, এইসব দিন রাত্রি, অয়ময়, কোথাও কে নেই, সৈকতে সারস, নক্ষত্রের রাত, আজ রবিবার, ডাকঘর, আগন্তুক, শেষ রক্ষা, মুক্তধারা, শিকার, খেলা, মুহূর্ত, মিসির আলী সিরিজের অন্য ভুবনের সে এবং অন্য ভুবনের ছেলেটা সহ টেলিভিশনে তার জনপ্রিয় নাটকের সংখ্যা অগণিত। চলচ্চিত্রে তিতাস একটি নদীর নাম, পালঙ্ক, বলাকামন, চরিত্রহীন, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, জয়যাত্রা সহ তার অভিনীত সফল চলচ্চিত্রের তালিকাটাও বেশ লম্বা। একজন আবুল হায়াত বাংলাদেশের অভিনেতা আমাদেরই একজন, এটি যে আমাদের জন্য কতটা গর্বের তা শুধু আমরাই জানি, তাই না দর্শক? চলুন শ্রদ্ধেয় অভিনেতার কাছে আবারও ফিরে। এত কথা, এত অর্জন আপনার, আসলে আমাদের পুরো আয়োজনে তুলে আনা তো একদমই সম্ভব না। তবে একটি বিষয় আমার সবসময় জানতে ইচ্ছে করে, এই যে দীর্ঘ পথ পরিক্রমায় আপনি সময় মেনে চলেন, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন? এটা তো এমন কঠিন কিছু না। আমি যদি মনে করি যে আমি প্রতিটি কাজ সময় ধরে করব, এই বিশ্বাসটা যদি আমার ভেতরে থাকে, তাহলে আমার তো মনে হয় যে এটাতে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমি সারাটা জীবন এটাই চেষ্টা করে দেখেছি। আমি একটা এক্সাম্পল দিই, মানে একটা ঘটনা বলি। জি, যে আমি থিয়েটারে ঢুকলাম 68 সালে। জি, কবি জিয়া হায়দার জি, এবং আতাউর রহমান, আমাদের অভিনেতা পরিচালক, জি, ওনারা দুজনে মিলে একটা স্বপ্ন দেখেছেন, একটা বাংলাদেশে একটা থিয়েটার গ্রুপ তৈরি করবেন। এবং যেটা থিয়েটার গ্রুপ, যেটা পৃথিবীর আরও অনেক দেশে আছে, বিশেষ করে আমাদের পাশের দেশ কলকাতাতে থিয়েটার খুব বিখ্যাত ছিল সেই সময়, এখনও আছে। তো সেই হিসাবে আমরা গেছি, নতুন শিল্পী আমাদেরকে নিয়ে গেছে। প্রথম নাটক হচ্ছে থিয়েটারে ইডিপাস নাটক, আচ্ছা, পরিচালনা করছেন জিয়া হায়দার। আচ্ছা, নাটকটি যদিও মঞ্চে যাবে না, টেলিভিশনে যাবে, কিন্তু আমাদের থিয়েটার গ্রুপ থেকে হচ্ছে। আচ্ছা, প্রথম দিনে রিহার্সালে গেছি। রিহার্সালটা হচ্ছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকলা বিভাগের একটা রুমে। আচ্ছা,
আমি যেয়ে দেখলাম 5 মিনিট লেট হয়েছে আমার, এবং দরজা বন্ধ হয়ে গেছে। তো আমি টোকা দিয়ে দরজাটা খুললাম, মে আই কাম ইন? ভেতর থেকে একটা শব্দ আসলো, নো। মানে সেই শব্দ শুনে আমি ভড়কে গেলাম, বাইরে দাঁড়িয়ে রইলাম, এবং আমার মনে হয় 15 থেকে 20 মিনিট আমি বাইরে দাঁড়িয়ে আছি। তারপরে ডিরেক্টর এসে দরজাটা খুলে, আসেন ভেতরে আসেন। তুমি বুঝতে পারছো ব্যাপারটা, যে আমাদের শিল্পীদের যে দায়বদ্ধতা, শুধু শিল্পী বলে কেন, যে কোনো মানুষের যে কোনো কাজের প্রতি যে দায়বদ্ধতা, সেখানে সময়ানুবর্তিতা যেটা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, তাই না? আমার সংসারের যে কোনো কাজও যদি আমি সময়টা মেনে চলি, আমার অফিসে চাকরি করি সেখানে যদি আমি সময়টা মেনে চলি, আমার বন্ধুকে আমি একটা কথা দিলাম তার বাড়িতে যাব এতটার সময়, সেই সময়টা যদি মেনে চলি, হয়তো ব্যাপারটা কিছুই না। আর বন্ধুর বাড়িতে বলেছি 7টায় যাবো, ঠিক আছে 10টার সময় গেলেও তো অসুবিধা নেই। এই অ্যাটিটিউডটা যদি আমাদের মধ্যে না থাকে, আমি মনে করি এটা এমন কিছু কঠিন কাজ না। লাবণ্য, আজকে আমাদের একটা শিক্ষা সফর হয়ে যাচ্ছে। কি একদমই বলো? তাই, একদমই তাই। বসে বসে আসলে কোন কোন বিষয়গুলো মনে হয় যে পরিবর্তন করা যাবে, স্যারের কথা শুনে আরো মনে হচ্ছে যে আসলে এই বিষয়গুলো পরিবর্তন খুব সহজেই করা যায়। আজকে আপনার জন্মদিন এবং বিশেষ দিনে আপনার সম্পর্কে আমরা অনেক কিছু জেনে নিতে চাই, এবং 7 সেপ্টেম্বর 1944 আপনার জন্ম। আপনার একটা লম্বা চওড়া নাম রয়েছে, খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন, আবুল হায়াত, গোলাম মাহবুব। এই নামগুলো কে রেখেছিল, আবার এই নামগুলো আবার ফেলে দিল কে, আশেপাশের নামগুলো? আমি জানি না, অনেকেরই লম্বা নাম থাকে, আছেও বোধহয়, কিন্তু আমারটা একটু বেশি পরিচিতি লাভ করেছে আর কি। আমাদের একটু ইতিহাস বলি, যেটা আমার বইতে আমি লিখেছি, যে আমার বাবা মার চেয়ে বেশি আমাদের নানা দাদা এরা যারা ছিলেন, তাদের সব, আমার বাবা ছিলেন ওই বংশের বড় ছেলে, আর আমার মা ছিলেন এই বংশের বড় মেয়ে। আচ্ছা, এরা খালাতো ভাই বোন। এদের বিয়ে হয়েছিল সেই সময়, একজন খন্দকার, একজন সৈয়দ। তো এখন বিয়ের পরে দুই দিকে দুই বুড়ো বুড়ি আছেন, এবং তাদের ইচ্ছা যে তারা মারা যাওয়ার আগে একটা সন্তান, পুত্র সন্তান দেখে যাবেন এই ঘরে। আল্লাহ তাআলার এমনই অপূর্ব সৃষ্টি, পরপর 3টে মেয়ে হলো আচ্ছা, আমার মায়ের। প্রতিবারই একটা করে নাম মনে রাখা হয়, কিন্তু ছেলের নাম রাখা হয় মনে মনে, কিন্তু আসে তো মেয়ে। চতুর্থবারে গিয়ে আমার জন্ম হলো আচ্ছা, ছেলে। তাও অনেকে বলেন যে ওই পীরের দরগায় গিয়ে মানত করে, পাথর চাপাড়ি বলে একটা দরগা ছিল সেখানে, এখন পীর সাহেবের ওসিলাতে আল্লাহর রহমত হয় আর কি, যেটা হয়তো সেটাই আর কি। তো এখন আমার দাদাও তখন মারা গেছেন অলরেডি, আমার নানাও মারা গেছেন অলরেডি বাই দিস টাইম। আচ্ছা, কিন্তু বেঁচে ছিলেন আমার মায়ের নানা। আমার নানাই প্রথম আজান দিয়েছিলেন, এবং তিনি নাম রেখেছিলেন আমার নামটা। বংশের খন্দকার মোহাম্মদ, আমাদের তো বেশিরভাগ নামের আগে একটা মোহাম্মদ থাকে, খন্দকার মোহাম্মদ, শামসুল আরেফিন, আবুল হায়াত, গোলাম মাহবুব। এই 3টে নাম আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। আমার বাবা খুব বিরক্ত হয়েছিলেন এবং বলছেন, ওসব আমি বুঝে রয়েছি না, আমার ছেলের নাম রবি। রবি, গুরুদেব মারা গেছেন 3 বছর আগে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই আমার বাবা খুব ভক্ত ছিলেন তার, ওই নাম আমার ছেলের নাম রবি। তো যাই হোক, রবি বলেই পরিচিত ছিলাম। এই ইউনিভার্সিটি ঢোকার পর থেকে রবি নাম সবাই ভুলে গেছে, তখন তো হায়াত হায়াত হায়াত। কিন্তু আরেকটি নাম আমি জানি যে প্রয়াত গোলাম মোস্তফা স্যার রেখেছিলেন আপনার। মোস্তফা ভাই খুব রসিক মানুষ ছিলেন, অত্যন্ত জ্ঞানী পণ্ডিত আমাদের মোস্তফা ভাই। আমার মনে আছে একটা শুটিংয়ে গেছি আমরা, ওই তিতাস একটি নদীর নাম। তো আমি আগে গেছি শুটিংয়ে, আমি ওই ইয়েতে আরিচাতে শুটিং হচ্ছে, তো বালি দিয়ে, তখন বালিয়াড়ি ছিল আশেপাশে সব। তো আমি হেঁটে এক লোকেশন থেকে আরেক লোকেশন যাচ্ছি, হঠাৎ পেছন থেকে চিৎকার, জীবনবাবু, ও জীবনবাবু বলে চিৎকার। তো 2-3 বার ডাকার পরে আমি বললাম যে কে কাকে ডাকছে, তো বুঝতে পারিনি। পেছন ফিরে তাকালাম, দেখি মোস্তফা ভাই। ওখানে দেখছি, জীবনবাবু শোনেন শোনেন। কাছে, কি আপনি কি আমাকে ডাকছেন? তো আর কাকে ডাকবো,
তো আমি বললাম আমার বাবু, আমার তো জীবনবাবু আমার নাম না। বলে আপনার নাম হায়াত তো? আমি বলি হ্যাঁ হায়াত। তো এর বাংলা কি? জীবন না? আচ্ছা। তো এখন ওনার কাছে আমি জীবনবাবুই ছিলাম। বাহ। তো যাই হোক, আমার ওই নাম আস্তে আস্তে ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার যখন 5-এ বৃত্তি পরীক্ষা দিতে যাই, তখন খন্দকার, মোহাম্মদ এগুলো সব বাদ সব গেল। ফেলে দেয়। আর রবি নাম তো আর কোনোদিন সার্টিফিকেট আসেও নাই, ইয়েতেও আসে নাই। আচ্ছা। তারপরে আবুল হায়াতটা থাকলো। আর শামসুল আরেফিনটা স্কুলে হেডমাস্টার যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, তখন শামসুল আরেফিনকে উনি ছোট করলেন, এস ফুল স্টপ এ হয়ে গেল। তো এস ফুল স্টপ এ আবুল হায়াত। আর গোলাম মাহবুবও কাটা পড়ে গেল। আচ্ছা। হেডমাস্টার সাহেব একেবারে মানে মার্সিলেসলি কেটে দিলেন আর কি, নির্দয়ভাবে। এই হলো তাহলে নামের গল্প। হ্যাঁ, নামে তো আরো মজার মজার গল্প থাকে। যেমন আমার নানি ডাকতেন নাম রবু। রবু। হ্যাঁ, নানি আচ্ছা। মানে যখন বেশি আদর করতেন, করে, হ্যাঁ। রবু ভাই, এইসব ভাই, এদিকে রবু। আর চিরাঙ্গে আমার যারা বন্ধু বান্ধব ছিল, আমি যখন কলেজ স্কুলে পড়তাম, ওখানে বেশিরভাগই চট্টগ্রামের লোকাল ছেলেরা থাকতো। ওটা রুব্বা, ওটা ওদের কালচার। ওকে। নামের শেষে ওই একটু জফালা দিয়ে আকার দিয়ে। তো এগুলো ইন্টারেস্টিং। চমৎকার, একদমই একদমই খুব চমৎকার কিছু গল্প। স্যার, আপনার ভারতের মুর্শিদাবাদে জন্ম হয়েছে, সেখান থেকে আসলে দেশভাগের পর বাবার চাকরির সূত্রেই বাংলাদেশে এখানে 3 চলে বছর আসা। বয়স। তো সেই গল্পটা একটু শুনি। সে গল্পটা তো খুব আমার জানার কথা না, আমি বাবার কাছ বাবার থেকে যা কাছ থেকে শুনেছি শোনা আর কি। হয়েছে, হ্যাঁ। যে বাবা যেহেতু চট্টগ্রামে অলরেডি পোস্টেড ছিলেন ব্রিটিশ আমলে, চট্টগ্রাম রেলওয়েতে, তো ওইখানেই খবরটা পেলেন যে দেশ ভাগ হয়ে গেছে, মুর্শিদাবাদ হয়ে গেছে হিন্দুস্তান, আর চট্টগ্রাম হয়ে গেছে পাকিস্তান। আচ্ছা। তো তখন অফিস থেকে জিজ্ঞেস করা হলো, অপশন চাওয়া হলো যে তুমি কোন দিকে যাবে। তো খুব স্বাভাবিক কারণেই অনেক মুসলমান যারা ছিল তারা বলেছে মুসলমান দেশে যাব। কিন্তু আমার বাবা ঠিক সেই কারণে যান না, উনি খুব দ্বিধার মধ্যে ছিলেন। উনি বলছেন যে না, আমার সবাই আছে ওখানে, আমার বন্ধু বান্ধব আছে ওখানে, জমিদার আছে কেষ্টবাবু, তার ছেলে কৃষ্ণ, সে আমার বন্ধু, তাদের সাথে আমার এত ওঠা বসা, আত্মীয় স্বজন, হিন্দু আত্মীয় স্বজন যারা, মানে হিন্দুরা আত্মীয়ের চেয়ে বেশি ওখানে বন্ধু বান্ধব, মানে ওদেরকে ফেলে আমি এখানে চলে আসব। উনি কিছুটা এটা মানতে পারছিলেন না। তারপরেও অন্যান্য যারা লোকজন ছিলেন ওখানে চাকরি করতে, তারা বলতেন দেখো তুমি এখানে একটা চাকরি করো, তোমার একটা বাসা আছে, তোমাকে রেলে একটা কোয়ার্টার দিয়েছে, তো এটা তুমি ওখানে গিয়ে হঠাৎ করে কিছু করতে পারবে না। ইটস বেটার তুমি ওদেরকে এখন নিয়ে আসো বা এখানে থাকো, এখানে অপশন দাও, পরে সুযোগ বুঝে চলে যাও। আমার বাবা আমাকে অনেকবার বলেছেন যে মনে মনে ভেবেছি এই ভাগ তো টিকবে না, থাকি এখানে। আমার বাপ কিন্তু দেখে যেতে পারেননি পাকিস্তান ভাঙাটা, কিন্তু উনি খুব সবচেয়ে খুশি হতেন উনি সেই সময়। উনি আমাকে অনেকবার বলেছেন যা আমার মনে হয়েছে যে এই পাকিস্তান টিকবে না। তো যাই হোক, সেটা উনি দেখে যেতে পারেননি, তার আগেই মারা গেছেন। তো চট্টগ্রামে ফাইন মর্নিং আমরা শুনলাম যে আমাদেরকে যেতে হবে পাকিস্তান। মানে আমি তো তখন একদমই ছোট, 3 বছর কিছুই জানি না। তো এই রওনা দিলাম আর কি। আমাদের গ্রাম থেকে রেল স্টেশন সালার, যেটা আমাদের বাড়ির সবচেয়ে কাছে, ওই দুটো পালকিতে আমার মা, আমার 2 বোন, একটা বোন মারা গেছিল তখন সেই সময়, ছোট বোনটা। আমি আবার একজন মুনিশের কাঁধে চড়ে যাচ্ছি, পেছনে আবার 2টো পেটারা মাথায় করে আরো 2টো মুনিশ যাচ্ছে, এরকম একটা কাফেলা আর কি। কত মাইল জানো, 7-8 মাইল বা 10 মাইল এরকম। তখন তো ক্রস বলতো 4 ক্রস না 5 ক্রস। ওই হাঁটতে 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 আমি ওটা আমার বইয়ের মধ্যে এগুলো ডেসক্রিপশন একটু দিয়েছি, যেগুলো বাবার কাছ থেকে শুনে। বইয়ে আরো কিছু কথা আছে, চট্টগ্রামের যে জায়গায় থাকতেন বাটালিয়া টাইগার পাসের পাহাড়ের সমতল ভূমিতে, এবং পাহাড়ের নিচেই আমাদের বাড়িটা। একদিকে বাটালি পাহাড়, একদিকে চট্টগ্রাম টাইগার পাস পাহাড়, তার নিচেই রাস্তা, রাস্তার আগে হলো আবার একটু সমান জায়গা, ওইখানে খেলাধুলো করতাম আমরা। তারপরে বিভিন্ন কোয়ার্টারগুলো, এক এক স্টেপে এক এক রকমের কোয়ার্টার থাকতো ছিল। আবার মেইন রোডটা ছিল টাইগার পাস থেকে পাহাড়তলি, এই মেইন একটা রোড, ঠিক ওই রোডের উপরে আমাদের বাসাটা ছিল। চমৎকার বাসা, সামনে বাগান, পিছনে উঠান, তার পিছনে পাহাড়। মানে আমার মনে হয় চট্টগ্রামের কথা বললে আপনার চোখে একটা আলাদা রকম একটা ঝিলিক ওঠে। দেখো আমার চোখ মুখ সব উজ্জ্বল হয়ে গেছে। আমি এত ভালোবাসি চট্টগ্রামকে, এটা বলে বোঝাতে পারি না। কারণ জীবনের মানে জ্ঞান বুদ্ধি যাই হোক, চট্টগ্রামের আলো বাতাসে হয়েছে। এবং একদম ছোটবেলায় ওই একা একা চলে যেতাম পাহাড়ের দিকে,
ও পাহাড়ে ওই জঙ্গলের মধ্যে ফুলগুলো কালেকশন করতাম। এবং আমাদের খুব টার্গেট ছিল যেটা, সেটা হলো তোকমা। ওই পাহাড়গুলোতে প্রচুর তোকমা গাছ হতো, আচ্ছা ওই তোকমা কালেক্ট করতাম। শুনেছিলাম যে এগুলো খায়, কি শরবত করে। জি তো আমার মাকে দিয়ে, মা বলে হ্যাঁ ঠিক আছে তুই জমিয়ে রাখি, আমার রোজার সময় এটা খাবো। ওই বাহ। তোকমা উঠাতাম। তারপরে কিছু ফুল ছিল, একটা ফুল খুব মনে পড়ে, সেটা ল্যান্টানা, এখন যেটা খুব বিখ্যাত ল্যান্টানা ফুল। এখন মানুষের বাগানে দেখা যায়, আর তখন মানুষ বাগান থেকে উপড়ে ফেলে দিত সেই সময়। সত্যি তো এই ফুলগুলো দেখতাম। আর ওই পাহাড় থেকে মানে দৌড়ে পাহাড়ে উঠা, এটা আমাদের খেলা ছিল। এটা খুব ডিফিকাল্ট ছিল না, কিন্তু দৌড়ে নামাটা ছিল সবচেয়ে ডেঞ্জারাস, বিপজ্জনক। অনেকবার আহত হয়েছে। তো আপনার জ্ঞানের আলো বিকশিত যারা করেছেন তাদের মধ্যে অগ্রজ এবং প্রধানতম হচ্ছে আপনার বাবা। বাবার সম্পর্কে একটু শুনতে চাই, কি বলো লাবণ্য? একদমই তাই। আপনার বাবা প্রয়াত খন্দকার মোহাম্মদ আব্দুস সালাম, তিনি তো রেলওয়ে ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ছিলেন। এমনি কি নাটকের সঙ্গে উনি যুক্ত ছিলেন? না, ওইটাই ওনার, উনি যেহেতু জেনারেল সেক্রেটারি ছিলেন, আচ্ছা, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উনি, ওনার পৃষ্ঠপোষকতায় নাটকগুলো হতো। উনি চাইতেন যে প্রতি মাসে নাটক হোক, কিন্তু তিনি তো নাটকে অভিনয় করতেন না, লিখতেন না, কিন্তু ওনার পৃষ্ঠপোষকতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখন বুঝি সেটা। জেনারেল সেক্রেটারি যেখানে পৃষ্ঠপোষক নিজে, যেমন চাইতেন উনি যে প্রতি মাসে একটা নাটক হোক, এবং প্রায় মাসে না হলে 2 মাসে একটা নাটক হতোই। আর আমি একদম ছোট তখন। আমি শুনেছি যে মা প্রয়াত শামসুন নাহার বেগম, যিনি 1974 সালে প্রয়াত হয়েছেন, তার আঁচল ধরে ছোট্ট রবি, মানে আপনি। আব্বা তো আম্মাকে নিয়ে যেতে চাইতেন নাটক দেখতে, আম্মা যাবেন না, কারণ আম্মা মুর্শিদাবাদ থেকে এসছেন মাত্র। রিক্সায় উঠেন পর্দা দিয়ে, সামনে শাড়ি বেঁধে দিয়ে রিক্সায় উঠতেন, আর আমাদেরকে ভেতরে বসতে বলতেন, আমি তো বের হয়ে ওই নিচে ধরে হ্যান্ডেল ধরে বসে থাকতাম। তো সেই আম্মাকে উনি নিয়ে যেতেন নাটক দেখতে। আচ্ছা, প্রথম দিকে আম্মা যেতে চাইতেন না, কিন্তু আম্মার ভালো লেগেছিল নাটক দেখে। তারপরে সব নাটকই উনি দেখতেন। আর ওই যে বললাম, তখন আমার বোনদের বাদ দিয়ে আমি নাটক দেখতে যেতাম আম্মা আঁচল ধরে। আপনি তো বেশ আদরের ছিলেন বলা চলে। আদর মানে তুমি বুঝতেই পারো, পরে আরো 2 বোন হয়েছে আমাদের, তো 4 বোনের 1 ভাই, মানে আদরের শেষ নেই, মানে আল্লাদের এক শেষ আর কি। আল্লাদে তো বকে জানলি আপনি। ওইটাই সবচেয়ে পজিটিভ সাইড। কিন্তু অন্যদিকে কোনো কাজ হয়নি, লেখাপড়ায় একেবারে অগাধ ছিলাম। মোটামুটি আমরা শুনেছি যে মোটামুটি ভালো ছিল, না হলে বইটা আপনি কিভাবে চান্স পেলেন? সেটা তো পরের দিকে, কিন্তু প্রথম দিকে তো আমি অগা ছিলাম রীতিমতো, পড়াশোনা করতাম না। পড়াশোনা করতে গেলে আমার মানে গায়ে জ্বর এসে যেত। তো যাই হোক, আমি ওই 30-35 নম্বর পেয়ে পাশ করে গেলে আমি মহা খুশি, যে এর চেয়ে বেশি কিছু লাগবে না। আর আব্বা এমনই একটা মানুষ ছিলেন, কোনোদিন বলেনি যে তোর কার্ডটা দেখা, রিপোর্ট কার্ড। আর আমিও তো পক্ষে না দেখাতে পারলেই বাঁচতাম আর কি। আব্বা বলতেন যাও ভালো করে পড়ো, বাস হয়ে গেল, ফিনিশ। কিন্তু আমার একটা স্যার ছিলেন, আচ্ছা, আমার প্রাইমারি স্কুলের একটা স্যার, লতিফ স্যার, আমার কাদের স্যার। আমার আচ্ছা। এই স্যারের কথা আমি সবসময় মনে করি, এখনো মনে করি। সেকেন্ড স্যার উনি ছিলেন আমাদের। তো ওই পড়া না পড়লে উনি ওনার ভাষায় বলতেন, এরই হরজ না গিল্লাই, হরজ না গিল্লাই, হরবি হরবি। উনি কি নোয়াখালীর ছিলেন, কিন্তু ওনার ভাষা উনি ওইটাই বলতেন। এবং যেদিন পড়া পারতাম, দেখছস নিয়ে এতে হইলে হারে হরে না যে, মানে এত সুন্দর করে, এত আদর করে বলতেন। মানে এখনো আমার ওটা ভাসে ওনার ওই কথাগুলো। এবং যাই হোক, ঘটনাক্রমে উনি খুব ফেমাস লোক হয়ে গেছিলেন পড়াতে। ওই স্কুল থেকেই পরে ইলেকশনে দাঁড় করিয়ে দিয়েছিল লোকজন তাকে, এবং তিনি প্রচুর ভোটে বিজিত হয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন। মানে অসাধারণ একটা মানুষ ছিলেন। ওইরকম কিছু শিক্ষক পেয়েছিলাম, হাই স্কুলেও এরকম একটা ভালো শিক্ষক পেয়েছিলাম। আমরা ছোটবেলারই অনেক গল্প শুনছিলাম, সেই সাথে আপনার বাবার কথাও অনেক শুনছিলাম। তবে বাবার একটি অভ্যাস বলতে পারি, একটি নেশা বলতে পারি, সেটি ছিল হলো মাছ ধরা বা শিকার করার একটা নেশা, যেটা আপনার মধ্যে আসলে আসেনি। কিন্তু আপনি নাটকের প্রতি আপনার অভিনয় বা অভিনয়ের প্রতি ভালোবাসা যেটা বলি, সেটাই ছিল তখন থেকে। এই সম্পর্কে একটু জানতে চাই। না, ওই যে বললাম যে ছোটবেলা থেকে নাটক দেখতাম, মায়ের আঁচল ধরে যেতাম, তো দেখতাম। তখন তো আর বোঝার মতো কিছু ছিল না, তাকিয়ে থাকতাম মঞ্চের দিকে কি হচ্ছে। কিন্তু ক্রমে ক্রমে যেটা হলো যে ওখানে মঞ্চের উপরে যে লোকজন একবারে কি বলবো, দাপটে ঘুরে বেড়াচ্ছে,
সংলাপ বলছে, মানে বিভিন্ন রকম, বিশেষ করে একজনকে খুব মনে পড়তো আর কি, মানে এখনো মনে পড়ে, অমলেন্দু বিশ্বাস। যাত্রা সম্রাট হয়েছিলেন পরবর্তীতে। হ্যাঁ, ওনার সম্পর্কে আমি এখনো বলি যে উনি আমার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। বাহ। মানে আমাদের বাসায় এসছেন কয়েকবার, যেহেতু ওই সময়কার সমসাময়িক আব্বাদের, ওখানে ওনার যে দাপট অভিনয়ের, যে চেহারা, যে হাঁটা চলা ভঙ্গিমা আমাকে খুব আকর্ষণ করেছিল, যে কারণে নিজেরা নাটক বানিয়ে নাটক করেছিলাম। এবং যেটা সত্যজিৎ রায় বলেছিলেন একবার, যে ফাটায় সে প্রথমেই ফাটায়, এবং আপনি 1954 সালে প্রথম নাটক করেছিলেন এলাকায়, এবং মাত্র 10 বছর বয়স। আমি শুনেছি যে ছোটদের টিপু সুলতান করেছিলেন এবং মুন্সিয়ে লালির চরিত্রে অভিনয় করেছিলেন। তো সেই সময়ের কথা শুনবো, কিভাবে নাটক। মশিয়া লালি, হ্যাঁ, ক্যারেক্টারটা ছিল ফ্রেঞ্চ ক্যারেক্টার মশিয়া লালি। ওকে। আপনার মামা বোধহয় ডিরেকশন আমার দিয়েছিলেন। এক মামা ছিলেন, উনি ডিরেকশন মাহবুব দিয়েছিলেন। হাফিজ। তো সেই ক্যারেক্টারটা করার পরে যেটা হয়েছিল যে আব্বা দেখেননি কিন্তু আমার নাটক, কারণ আব্বা দেখেননি, কারণ আমি থাকলে আমি হয়তো অভিনয় করতে ভয় পাবো, সেই জন্য উনি আসেননি। আচ্ছা। পরে নাকি মাকে বলেছিলেন, একটা মজার ব্যাপার বলি, ও পাড়াতে সবাই কিন্তু খুব নাটকের ভালো দর্শক ছিলেন, কারণ রেলের যে ক্লাব ছিল, ওই যে বললাম অজিল্য ইনস্টিটিউট, ওখানে নিয়মিত নাটক হতো এবং সবাই কিন্তু নাটকের দর্শক পাড়াতে। তো তারা এই দু একজন আব্বাকে বলেছিল, আরে তোমার ছেলে যে অভিনয় করলো, মনেই হলো না যে অভিনয় করেছে। বাহ। এইটা আব্বা বলেছেন আম্মাকে। তো আম্মার খুব মন খারাপ হয়ে গেছে। কেন? আম্মা আমাকে আমি মনে হয়নি অভিনয় করেছি, তো এতে দুঃসংবাদ আর কি হতে পারে। তো আম্মা যখন আমাকে বললেন, এই তুই নাকি অভিনয় করেছিস, সে অভিনয় মনে হয়নি, তোর আব্বা বলছিলেন, এটা শুনে আমারও মন খারাপ হয়ে গেল, আমার অভিনয় মনে হয়নি। এটা ক্লাস 10-এ যখন আমি পড়ি, তখন একটা নাটক করলাম, তখনও আব্বার কাছে একই কথা শুনলাম যে তার বন্ধু অনেকেই নাটক দেখেছে, তারা বলেছে তোমার ছেলে যে অভিনয় করলো মনেই হয়নি অভিনয় করেছে। এটা বুঝলাম যখন থিয়েটারে ঢুকলাম, যে ওইটাই হলো অভিনয়। এটা আমার কাছে এটা গড গিফটেড ছাড়া আর কিছুই না। সত্যি চরিত্র হয়ে থাকে, ওইটা লালন করাই হচ্ছে এখন আমার কর্তব্য আর কি, সারা জীবন ওইটাই করে যাচ্ছি। একদমই তাই। আপনার একটু পড়াশোনার গল্পগুলো একটু শুনতে চাই। ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুলে? 60 সালে। কোন স্কুল ছিল? পাহাড়তলী রেলওয়ে হাই স্কুল। আচ্ছা। সেখানে একজন শিক্ষক ছিলেন না, লতিফ স্যার? হ্যাঁ, লতিফ স্যার আমাদের হেড স্যার ছিলেন। আচ্ছা, কেমন ছিল স্যার স্কুলের দিনগুলো? লতিফ স্যার তো একদম জাস্ট লাইক এ মিলিটারি ম্যান, জেনারেল আর কি, ফিটফাট থাকতেন, সবসময় স্যুট পরা থাকতেন, এবং ওরা দেখলেই আমাদের মানে একটা শ্রদ্ধা ভক্তি এমনি এসে যেত আর কি। তো উনি খুব কম কথা বলতেন, কিন্তু যা পড়াতেন একেবারে সলিড। দুটো সাবজেক্টের পড়াতেন, একটা ইংলিশ, একটা অঙ্ক। আচ্ছা। এবং আমার দিকে তার বিশেষ নজর ছিল, কারণ আমার আব্বার বন্ধু ছিলেন তিনি। এবং আব্বা বলে দিয়েছিলেন, আমার ছেলেটার মাথায় কিছু নাই, একটু দেখবেন আর কি। আচ্ছা। ওই দেখাটাই কিন্তু আমার জন্য জীবনের, আজকে যে এই এত দূর আসতে পেরেছি, এই জন্য লতিফ স্যারকে 100 বার সালাম। আপনি আইএসসিতে পড়ার সময় বোধহয় আরেকটি নাটকে অভিনয় করেছিলেন, দেবীর মতো মেয়ে। দেবীর মতো মেয়ে, ওটা পাড়াতে করেছিলাম। আচ্ছা আচ্ছা, পাড়াতে। তার মানে আপনার নাটক এভাবে চলছিল? চলছে, ওই একটার পর একটা ধাপের পর ধাপ চলছে। পাড়াতে করলাম, কলেজে করলাম, চট্টগ্রাম কলেজে। চট্টগ্রাম কলেজে। আচ্ছা। তারপরে তো চলে আসলাম ঢাকাতে। আচ্ছা, সেই সময় ঢাকাকে কেমন দেখতেন? সেই সময়কার ঢাকা জি অসাধারণ, বললে তো কেউ বিশ্বাস করবে না। ঢাকার গল্প এগুলো তো গুল গল্পের মতোই মনে হবে আর কি। না না, আমরা শুনতে চাই। না, এই যেমন ধরো স্টেডিয়াম যেটা আজকে, এই স্টেডিয়াম মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, তখন খেলা হয়, ক্রিকেট খেলা হয়। ওয়েস্ট ইন্ডিজ আসে এখানে খেলতে, অস্ট্রেলিয়া আসে খেলতে, স্টেডিয়ামের দর্শক কম, কারণ অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। তা আমরা ওই রাত্রেবেলা গিয়ে ওই বিছানা নিয়ে গিয়ে বসে থাকতাম, ইয়ের মধ্যে শুয়ে থাকতাম গ্যালারিতে, যাতে সকালে আবার ঢুকতে ঝামেলা না হয়। তারপরে সিনেমা দেখা, বিশেষ করে ওই সেই সদরঘাটে মুকুল সিনেমা, তারপরে রূপমহল, ওইসব জায়গায় বাংলা সিনেমা আসতো, সেগুলো দেখতে যেতাম। তারপরে পরে আস্তে আস্তে আমাদের চোখের সামনে বলাকা হলো, বলাকাতে আমরা দেখতে গেলাম মহানগর। তখন আমরা 4th ইয়ারে পড়ি, বোধ হয় 3rd ইয়ার কি 4th ইয়ারে। মহানগর দেখার জন্য বিশাল লাইন, টিকিট নাই একদম। তো এখন তারা কি করলো, তারা টিকিট বিক্রি করবে স্টেডিয়ামে।
স্টেডিয়ামে খেলার টিকিট যেখানে বিক্রি করে ওইখানে টিকিট বিক্রি করে, বলে আপনারা ওখান থেকে টিকিট করেন, আমাদের হল ভেঙে যাবে আপনাদের এই ইয়েতে। আমরা সারা রাত ওখানে বসে তাস খেললাম। ভোরবেলা খুলবে কাউন্টার, ভোরবেলা যখন টিকিট নিতে গেলাম ধাক্কা চটে বেরিয়ে চলে গেলাম, পেলাম না টিকিট। তো সেই সিনেমা দেখা মধুমিতা, জোনাকি, বলাকা ছিল না? হ্যাঁ বলাকা, হ্যাঁ বলাকা, বলাকা, মধুমিতা, জোনাকি, তারপরে ওইদিকে আরেকটা ওই যে ওইটাকে বলে গভীরভাগে আরেকটা যেটা আছে ও পাশে অভিসার। এগুলো তো চোখের সামনে হয়েছে সব হলগুলো। আর শুনেছি সেই সময় আমরাও অনেক সময় এরকম করতাম যে একটু এয়ার কন্ডিশন বাতাস খাওয়ার জন্য গিয়ে একটা সিনেমা দেখে আসলাম আর কি। সেটা এক ধরনের আনন্দ ছিল আমাদের। আমি শুনেছি যে দেবীর মতো মেয়ের কথা হচ্ছিল, আপনি লজ্জায় নাকি নায়ক চরিত্রে অভিনয় করতে চাননি? আমাকে রোমান্টিক হিরোর চরিত্র দেওয়া হয়েছিল। তার আমার একটাই দোষ ছিল যে আমার চেহারাটা নাকি সুন্দর ছিল, সেই জন্য আমাকে নায়ক করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক সেই চেহারা কানাকড়িও নাই, সেগুলো অবশ্যই আছে। তো আমি বলেছি বাবা আমার এই নাটকটা আমার বাবা দেখবে শিওর, আমার বিশ্বাস, এটা করা যাবে না। তাই কোন চরিত্র করবে? আমি খুঁজে কাজে বেল করলাম একটা চরিত্র, একটা ভিলেন, আচ্ছা, কমেডিয়ান ভিলেন, ওইটা করলাম এবং ওটাতেই হাততালি পেলাম প্রচুর। যাই হোক এইভাবেই আস্তে আস্তে ইন্সপায়ার্ড হলাম আর কি। এমনিতে স্যার বলছিলেন যে আপনি ছাত্র হিসেবে খুব একটা ভালো ছিলেন না, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, কারণ আপনি বুয়েটে ভর্তি হয়েছেন। তো সেই বুয়েটে ভর্তি হওয়ার গল্প, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন, তো এই পরিবর্তন কিভাবে হলো, এই যে হঠাৎ করে খুব ভালো ছাত্র হয়ে যাওয়া, যেটা আপনি যেটা বললাম যে আমার লতিফ স্যার যখন আমার চার্জ নিলেন আর কি, উনি একজন শিক্ষক দিলেন আমাকে পড়াবার জন্য। বিশেষ করে আমার সবচেয়ে দুর্বলতা ছিল যেটা ছিল অঙ্ক। আচ্ছা, তো সেখান থেকে মাথার মধ্যে অঙ্ক ঢোকানো হলো আর কি, যে দেখো ওই অঙ্ক মুখস্থ করলে হবে না, অঙ্ক বুঝতে হবে। হ্যাঁ, বোঝা শুরু করলাম আস্তে ধীরে, একটু মাথায় ঢুকলো যে না আসলে একটু পড়াশোনা করা দরকার। তো ঠিক আছে, হায়ার সেকেন্ড ডিভিশন পেলাম ম্যাট্রিকে, লেটারটা পাইনি অঙ্কে যদিও। আচ্ছা, তারপরে ইন্টারমিডিয়েটে দেখলাম আমার ভর্তি হওয়ার সময় সায়েন্স, আব্বা বললেন কি পড়বো, আমি বললাম সায়েন্স পড়ি, বল পড়ো। সায়েন্স ভর্তি হতে গেলাম, এক কথায় ভর্তি হয়ে গেলাম। ওখানে রেজাল্টটা ভালো হলো, হায়ার সেকেন্ড ডিভিশন। কি করবো, তোমার কি ইচ্ছা? বলেন আপনি কি করবো, দেখো ইঞ্জিনিয়ারিং চেষ্টা করে দেখো। আচ্ছা, চলে এলাম ঢাকাতে, ওই নিজেরাই সব ওই তখন মার্কশিট বের করা, অমুক বের করা, তখন তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমরা, ইন্টারমিডিয়েট ছিল ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আর এখন যেটা জগন্নাথ হল ওইটা ছিল আমাদের অফিসারই ওদের ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, ওখানে ওই লাইন দিয়ে দিয়ে কাগজপত্র বের করে সব কিছু, তারপরে অ্যাপ্লিকেশন করলাম। কিন্তু ভর্তি হওয়ার জন্য আবার পড়াশোনা করতে হয় আলাদা, বিশেষ কিছু কিছু সাবজেক্ট, যেমন জ্যামিতি, অ্যালজেব্রা, তারপরে ক্যালকুলাস, তারপরে সবচেয়ে বড় যেটা ছিল সেটা হলো ওই ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিখতে হতো। আচ্ছা, 1 মাস ক্লাস করলাম আমি আমার বন্ধু জামাল উদ্দিনের কাছে। জামাল উদ্দিন তখন অলরেডি ঢুকে গেছে ইউনিভার্সিটিতে আগের বছর। মানে ছোটবেলা থেকে যার সাথে ছোটবেলা থেকে এই বাজার থেকে। তার প্রধান আরেকটা নাম মিন্টু। মিন্টু তো বললো, মিন্টু বললো তুই আমার কাছে আয়, আমি তোকে শিখিয়ে দেবো। তো প্রতিদিন গিয়ে ওই 1 ঘন্টা করে ওর কাছে শিখতাম। আচ্ছা, তো ওই শেখাটা আমার খুব কাজ হয়েছে, কারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা হঠাৎ করে একটা মাথায় ঢোকা খুব ডিফিকাল্ট। তো ওই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমার মনে আছে আমি বোধহয় মানে 200-র মধ্যে 175 পেয়েছিলাম খুব সম্ভবত। আর তার সাথে ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্সের মার্ক, ইংলিশের মার্ক, ফিজিক্স কেমিস্ট্রির মার্ক, এগুলো যোগ করে একটা দেখলাম যে না ঠিক আছে। স্যার এমনি বুয়েটে পড়ার সময় তো আপনি শেরে বাংলা হলে থাকতেন, তখনকার এই হলে থাকার অভিজ্ঞতা কেমন? কি স্বপ্ন দেখতেন আপনি? স্বপ্ন দেখতাম হলে থেকে, কি কোনো স্বপ্ন দেখে মানুষ? থাকে না জীবনের একটা স্বপ্ন, যে আসলে জীবনের স্বপ্ন কোনোদিন ভাবিনি যে আমি অভিনেতা হব, এটা তো কোনোদিন ভাবিনি। কিন্তু অভিনয় করব এটা খুব আমার শখ ছিল, ওই একবার ঢোকার পরে শখ ছিল, কিন্তু এটাকে পেশা হিসাবে কোনোদিন নিব এটা আমি কোনোদিন ভাবিনি। প্যাশনের জায়গাতেই থাকবে এটাই আমার ধারণা ছিল। কিন্তু একটা সময় এসে মনে হলো যে চাকরিটা একেবারে রিয়েলি একটা গোলামি করতে আর আমার ভালো লাগলো না।
চাকরির আগে ওই যে শেরে বাংলা হলে যখন ছিলেন 5 জন মিলে তো একটা ঘেটু পার্টি করেছিলেন ঘেটু পার্টি, নাটকের। ওটা একটা ঘেটু পার্টি হয়ে গেছিল আমাদের। আচ্ছা। কারণ আমি, গোলাম রব্বানী, সিরাজুল মজিদ মামুন, আবুল কাসেম, আমরা এই কজন গ্রুপটা হলো যে প্রত্যেকটা নাটকে আমরা থাকতাম। আচ্ছা। ওই এক মুঠো আকাশ থেকেই কিন্তু আমাদের, ওরা সিনিয়র, আমি জুনিয়র, কিন্তু ওখান থেকে আমাদের একটা খুব আত্মার সম্পর্ক হয়ে গেল আর কি। তো যে কোনো হলে নাটক হলেই আমাদের সবাই যেতাম আর কি সেখানে। কিছু না হলে অন্তত ঠিক আছে বাবা, পর্দা টানার জন্য আমাদের রাখবো, আমরা থাকবো ওই নাটকের সাথে। তো সেইভাবে সব নাটকের সাথে জড়িত হয়ে যেতাম। আচ্ছা। তারপরে যখন নাটক যখন হয়ে যেত, তারপরে 2-4 দিন, সপ্তাহ, প্রায় 2 সপ্তাহ ওটা পোস্টমর্টেম চলতো রেস্টুরেন্টে বসে। আর আমাদেরকে সবাই যখন এরকম দেখতো, যে আমাদের দেখলেই বোধ হয় যে ঘেটু পার্টি বসে হয়েছে এখানে। তো যাই হোক, সেটা একটা উপকার দিয়েছে। সেখান থেকেই তো আস্তে আস্তে পাশ করার পরে মনে হলো যে, মাথায় প্রথমে এটাই ঢুকলো যে চাকরি তো অনেক আছে, সেই সময় প্রচুর চাকরি সিভিল ইঞ্জিনিয়ারের। আচ্ছা। চাকরি তো আমি করতে পারবো যে কোনো জায়গাতে, কিন্তু আমার নাটক যদি করতে হয় তাহলে ঢাকায় থাকতে হবে। আমরা আপনার অভিনয় জীবনের একদম শুরুর গল্পগুলো শুনছিলাম। এক মুঠো আকাশ আপনার ঢাকার মঞ্চে প্রথম নাটক, এবং যেটি ওবায়দুল হক সরকার নির্দেশনা দিয়েছিলেন। আপনি বলছিলেন যে বইটা যখন পড়তেন আপনাদের যে ঘেটু পার্টি একটা নাটকের দল করেছিলেন, এবং আপনারা নাটকের সুযোগ না পেলেও দেখা যেত প্রম্পটিং করতেন, কিংবা চেয়ার টানা, মঞ্চ সাজানো, অনেক কাজই করতেন। তো এক মুঠো আকাশ করতে গিয়ে তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যখন প্রথম আপনারা মঞ্চস্থ করলেন, অভিনয় করলেন, সেই সময় চলচ্চিত্রের অনেক তারকা শিল্পীরা আসতেন, সেই অভিজ্ঞতা মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে, কারণ ওবায়দুল হক সরকার নিজেই একজন তারকা ছিলেন, এবং সেই নাটকে আমাকে অভিনয় করার জন্য পরীক্ষা দিতে হয়েছে। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওই একটা চরিত্রের জন্য 10 জন 15 জন লাইন ধরে আছে, অডিশন দিতে হচ্ছে। তো সেখান থেকে পাশ করে এসে নাটকে অভিনয়ের সুযোগ পেলাম। আর তারপরে দেখলাম যে আমাদের সাথে অভিনয় করতে আসলেন রানী সরকার, তিনি তখন স্টার। তারপরে আসলেন নাজনীনও তখন স্টার, নায়িকার অভিনয় করেন সিনেমাতে। তারপরে ছিলেন সীমা খান, তিনি মঞ্চের একজন দাপুটে অভিনেত্রী। পরে অবশ্য অভিনেতা আনোয়ার হোসেনের ঘরণী হয়েছিলেন তিনি, সীমা খান। তো এরকম আরো কিছু লোকজন, যারা খান জয়নুল ছিলেন, আলতাফ হোসেন, ওটা পরে নাটকে, আমাদের হলের নাটকে উনি, এটা তো সেন্ট্রালের আমাদের নাটক ছিল। আমাদের হলের নাটক যখন ছিল তখন খান জয়নুল, ফরিদ আলী আমাদের ডিরেকশন দিয়েছিলেন। তো ওর বন্ধু হিসেবে খান জয়নুল আসতেন প্রায় আমাদের হলে। তো এইসব ক্ষেত্রে ওনাদের সাথে পরিচয় হতো আর কি খুব, যেটা পরবর্তীতে আমার মানে যথেষ্ট কাজে লেগেছে আর কি, এইসব লোকের সাথে পরিচয় থাকাতে। তো ভালো লাগতো আর কি, খুব স্বাভাবিক ব্যাপার যে সিনেমার রানী সরকার, তার সাথে অভিনয় করছি, বা ওবায়দুল হক সরকার, এত ঘনিষ্ঠ হয়ে কাজ করছি। খুব, আমরা তো ছোটবেলা থেকে সিনেমা দেখার একটা পোকা ছিল আমাদের মধ্যে। ওই কলেজ পালিয়ে স্কুল সিনেমা দেখা, আর স্কুলের সময় মা বাবার সাথে ছাড়া সিনেমা খুব একটা দেখিনি। কিন্তু কলেজে এসে তখন ফাঁকি দিয়ে অনেক সিনেমা দেখেছি, বিশেষ করে হিন্দি সিনেমাগুলো। তখন বোম্বের সব হিন্দি সিনেমা আসতো এখানে, প্রত্যেকটা সিনেমা আসতো পাকিস্তানে, এবং যেদিন বোম্বেতে রিলিজ হতো সেদিন ঢাকায়, চিটাগাঙে, করাচি, বোম্বে সব, লাহোর সব রিলিজ হতো একই দিনে। দিলীপ কুমার, রাজ কাপুর, সব এগুলো আমাদের, মানে আমাদের আইকন এগুলা। দিলীপ স্টাইলে চুল ছাড়বে, দেবানন্দ স্টাইলে পাফ করবে, মানে এক একজনের এক এক স্টাইল আর কি। উত্তমের স্টাইলে চুল কাটা, তারপরে ওই দেবানন্দের কলার উল্টিয়ে রাখা, মানে এগুলো বিশেষ বিশেষ আমাদের কি বলবো আনন্দের ব্যাপার। বুয়েটে তৃতীয় বর্ষে পড়ার সময় বিটিভিতে অডিশন দিয়েছিলেন, দিয়ে অকৃতকার্য হয়েছিলেন, সেই গল্পটা একটু শুনি। গল্প কিছুই না, আমি একটা অ্যাপ্লিকেশন করলাম, দেখলাম যে অনেকেই অভিনয় করে। তো আমি তো যেহেতু আমার নিজের উপর কনফিডেন্স যে আমি পারবো, তা একটা দরখাস্ত দিলাম। তারা দেখে সঙ্গে সঙ্গে বিটিভি থেকে ডাক আসলো, আসেন আপনার একটা অডিশন নেব। গেলাম, বসে অপেক্ষা করছি, একটা কাগজ ধরিয়ে দিল, মুখস্থ করেন, এটা ক্যামেরার সামনে বলতে হবে। তো মুখস্থ টুখস্থ করলাম। হঠাৎ করে একজন এসে বললো যে আজকে অডিশন নেবেন, ওনার নামটা কি, জামান আলী খান, PM, প্রোগ্রাম ম্যানেজার। তারপরে আবার একদিন বলে গেল খুব কঠিন লোক,
সাংঘাতিক আকারে। এই শুনে তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আচ্ছা জামান আলী খানের অডিশন নিবে, তার মানে কঠিন একটা লোক পড়ে গেছে। দিলাম অডিশন, দেওয়ার পর আসার পরে খুব বেশি দেরি হয়নি রেজাল্ট আসতে, মাসখানেকের মধ্যে চলে আসলো রেজাল্ট। চিঠিটা সুন্দর করে লিখেছে যে অডিশন দেওয়ার জন্য ধন্যবাদ, 6 মাস পরে আবার চেষ্টা করুন। বাহ। তার কিছুদিন পরে তো 69 সালে আপনার প্রথম, তারপর তার চেষ্টা করিনি, ওই ওই ইডিবাসের নাটকে ঢুকলাম, ওটা গ্রুপের নাটক হিসেবে ঢুকলাম। সেটি মঞ্চস্থ। তারপরে জিয়া হায়দার তখন অলরেডি টেলিভিশনে প্রডিউসার হিসেবে চাকরি নিয়েছেন, তো আমাদের একটা ঢোকার পথও এমনি হয়ে গেল। তখন ওটাকে রেগুলারাইজ করা হলো আর কি, যে আমরা ক্যাজুয়াল আর্টিস্ট থেকে রেগুলার আর্টিস্ট হলাম। এবং স্বাধীনতার পর বাংলা আমার বাংলা বোধ হয় আপনার প্রথম নাটক ডক্টর এনামুল হকের লেখা। বাহ। তিনিও তো নাগরিক নাট্য নাগরিক নাট্য সম্প্রদায়ের। ইনাম ভাই তখন অলরেডি নাটক লেখা রেগুলার লিখতেন আর কি টেলিভিশনে। আচ্ছা। ডক্টর ইনাম আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। জি, বা আপনারা দুজনে বুয়েটে ছিলেন। উনি তো বুয়েটে আমাদের টিচার। আচ্ছা। যদিও আমার ডাইরেক্ট টিচার না, আমি যে বছর ফোর্থ ইয়ারে পড়ি তখন উনি টিচার হয়ে আসলেন আর কি, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো বুয়েট থেকে পাশ করে আপনি 1968 সালের 5 ফেব্রুয়ারি আপনি ঢাকা ওয়াসাতে যোগ দিয়েছিলেন প্রকৌশলী পদে। তো অবশ্যই সেই সময় রুটি রুজির তাড়না থেকেই আপনি চাকরিতে ঢুকেছিলেন। এনজয় করতেন কোনটা? চাকরি। হ্যাঁ, একটা চাকরিতে ঢুকছি ইঞ্জিনিয়ার হিসেবে। আমি একটা ছোট গল্প বলি। ছোটবেলায় আমার বাড়ির সামনে এক ভদ্রলোক থাকতেন, আব্বাদের সমসাময়িক। তো আব্বাকে দেখতাম রোজ হেঁটে অফিস যেতেন আসতেন, কোনো কোনো সময় রিক্সায় আসতেন যেতেন। কিন্তু ওই ভদ্রলোককে দেখতাম যে জিপে করে আসতেন, জিপে করে যেতেন। তো একদিন জিজ্ঞেস করেছিলাম আব্বা উনি কি চাকরি করে, ওনাকে গাড়িতে করে নিয়ে যায়। তো বললো যে উনি এক্সিএনের অফিসের ক্যাশিয়ার। আব্বা আমি মনে মনে বললাম যে ভবিষ্যতে এরকম একটা চাকরি লাগবে আমার, গাড়িতে করে আসা যাওয়া আর কি, মানে গাড়ির একটা স্বপ্ন না। পাস করে যেদিন আমি ঢুকলাম চাকরিতে ওয়াসাতে, সেই দিনে আমাকে একটা গাড়ি দেওয়া হলো অফিস থেকে, একটা ফোন দেওয়া হলো, একটা চেয়ার টেবিল দেওয়া হলো, একটা রুম দেওয়া হলো, একটা পিয়ন দেওয়া হলো। মানে যেদিন আমি চাকরিতে ঢুকলাম সেই দিনই। ঘটনাটা কি, এত আদর করে একেবারে বসালো। পরের দিন সকালবেলা বুঝলাম যে ঘটনা কি। কি ঘটনা? ওইখানে যিনি বসতেন উনি অন্য অফিসে চলে গেছেন, উনি ট্রান্সফার হয়ে। আচ্ছা। পরের দিন সকালে অফিসে এসে বসলাম, আমি ফোনটা ধরলাম, একটা ফোন বাজলো সকালবেলা। আমি বললাম হ্যালো, ওপর থেকে বলে ক্যাঠা ইঞ্জিন আছে আপনি? আমি বলি জি, আমি বলছি। আবার ওই হালার বয়া বয়া কি করো, আমাকে এখানে তো গু বইরে গেছে গপ। মানে আমার ওই অফিসটা ছিল মেইনটেনেন্সের অফিস, সুয়ারেজের মেইনটেনেন্সের অফিস, এবং সেটার যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ারটা আমি ওখানে, এবং ওই চেয়ারে কেউ বসতে চাইতো না। আমি আমাকে পেয়েছে নতুন, আমাকে বসিয়েছে ওখানে। কিন্তু আমি তো প্রথম দিনই বুঝে গেলাম। তখন আমার পিয়ন যে ছিল, আমি বললাম যে দেখেন তো কে ফোন করেছে। তো পিয়ন তাদের সাথে গালাগালি দিয়ে পিয়ন কথা বললো এবং আমাকে বললো স্যার আপনি ফোন ধরেন না, ফোন আমরা ধরুন, আপনারটা আসলে আমি আপনাকে বলুন। তো এই হলো এক্সপিরিয়েন্স। আমাকে এত আদর করে ওখানে বসানোর একটাই কারণ। আপনি তো সেখানে তারপরে অনেকদিন ছিলাম। পরে তো অন্য ডিপার্টমেন্টে চলে গেলাম, পরে প্রজেক্টে চলে গেলাম, তখন নতুন লাইন কনস্ট্রাকশনে। শুরুতে বোধহয় 350 টাকা আপনার বেতন। 350 স্কেল, 350 স্কেল আমরা পেতাম। সব মিলে বাড়ি ভাড়া, মেডিকেল ইত্যাদি মিলে আমার এখনো মনে আছে 565 টাকা আমার, মানে বাড়ি ভাড়া, মেডিকেল, তারপরে আরো কি কি যেন ছিল। সেই সময় কি আজিমপুর মেসে কোথাও থাকতেন? হ্যাঁ, একটা মেসে থাকতাম, পাশ করার পরে একটা মেসে থাকতাম আজিমপুরে। তখন আমার ফ্যামিলি সব, আম্মা আব্বা সব চট্টগ্রামে। সেই সময় আব্বা অসুস্থ হয়ে পড়লেন, আবার রিটায়ারও করলেন রেলওয়ে থেকে। তো আব্বা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন যাই হোক আমাকে তো দায়িত্ব নিতেই হলো পুরো সংসারের। নিয়ে আসলাম ঢাকাতে, তারপরে মোহাম্মদপুরে বাসা নিলাম আর কি। এটা কত সালে স্যার? এটা 69 সালে। আচ্ছা। তো সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সাংস্কৃতিক সংসদের সাথে, ছাত্র ইউনিয়নের সাথে তো 68-এই আমি মানে মোটামুটি জড়িত হয়ে পড়লাম। ওই গোলাম রব্বানী ছিলেন, আমরা মেসে ছিলাম একসাথে, গোলাম রব্বানী, আমি, আরও কয়েকজন আমরা ইঞ্জিনিয়ার। তো গোলাম রব্বানী একদিন আমাকে বললেন যে এরকম একটা নাটক হবে,
ইয়ের রক্তকরবী। কারা করছে? ওই সংস্কৃতি সংসদ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের। আমি তো লাভ দিয়ে উঠলাম, তো নাটক করবো, কে ডিরেকশন দেবে? হাসান ইমাম, সৈয়দ হাসান ইমাম। তাহলে তো আরও বিশাল ব্যাপার। এই শুরু হলো আর কি, ছাত্র ইউনিয়নের সাথে একটা যাত্রা শুরু হলো 68, 69, 70, 71-এর মার্চ পর্যন্ত। মার্চে একটা নাটক আমরা করছিলাম, রক্ত দিলাম স্বাধীনতার জন্য। তখন বঙ্গবন্ধু ডিক্লেয়ার করেছেন কি বলে 7ই মার্চে, হ্যাঁ 7ই মার্চের মার্চের আগে উনি যে ঘোষণা দিলেন যে অসহযোগ আন্দোলন। আচ্ছা, তখন থেকে তো আমরা সব যার যার মতো বিভিন্ন ক্ষেত্রে যার যার মতো এক একজন এক এক কিছু শুরু করলো, আমাদের নাটক চলতে লাগলো, সব বিপ্লবী নাটক আর কি, প্রতিবাদী নাটক আচ্ছা, সব। তো সেইখানেই আমি অসুস্থ হয়ে গেলাম। আপনি কোমাতে চলে গিয়েছিলেন ওই তখনই ওই নাটকটা হওয়ার কথা ছিল 23শে মার্চ, এবং 23শে মার্চ শহীদ মিনারে হওয়ার কথা ছিল, মৌচাক মার্কেটের ছাদের উপরে। মৌচাক মার্কেট তখন একতলা। আচ্ছা, মৌচাক মার্কেটের ছাদে, তারপরে ফার্ম গেটে, তারপরে ট্রাকে, বিভিন্ন জায়গাতে নাটকটা হওয়ার কথা ছিল, হাসান ভাইয়ের ডিরেকশনে নাটকটা। তো আমি 16 তারিখ থেকে বোধহয় অসুস্থ হয়ে গেলাম। কি হয়েছিল? আমার হয়েছিল নাকে ব্লিডিং হয়েছিল, নাকে, এবং সেই ব্লিডিংটা থামাতে পারছিল না কোনো ডাক্তার। তো সেটা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেল যে রক্ত শূন্যতা এসে গেল। পরে পেটের ভিতরে ঢুকে, মানে আলসার ছিল আমার, আলসার টালসার ফুটো হয়ে, মানে বিদিকিচ্ছিরি একটা ব্যাপার আর কি। তারপরে আমি তখন, আমার ওয়াইফ অ্যাডভান্স স্টেজে, জি, তো ও অ্যাডভান্স পেইন উঠে গেল, ওকে আত্মীয় স্বজনরা নিয়ে হসপিটালে ভর্তি করলো, হলি ফ্যামিলিতে। এবং যেদিন নাটক হওয়ার কথা ছিল 23শে মার্চ, 23শে মার্চে নাটক হয়তো হয়নি, কিন্তু আমাদের দেশে একজন গুণী অভিনেত্রী ও গুণী শিল্পীর জন্ম হলো। সেইটাই 23শে মার্চ আমি রাত্রে ভোরবেলা, আমি তো তখন অজ্ঞানের মতো অবস্থা, তখনও জ্ঞান হারাইনি। তো হঠাৎ দেখি আমার জানলাতে টোকা দিচ্ছে। কে দিচ্ছে? আমার সুমন্দি, যে আমাকে দেখাশোনা করতো আর কি বাড়িতে। সে আমাকে জানলাতে টোকা মারল, রবি ভাই, রবি ভাই করে ডাকছে আমাকে। আর কী ব্যাপার, মেয়ে হয়েছে আপনার? হ্যাঁ। সিঁড়ি ভালো আছে? ভালো আছে। আর কিছু জানি না, ওইটুকুই। তারপর আমি জ্ঞান হারিয়েছি, কোন জানি না, আমাকে নিয়ে গেছে মেডিকেল কলেজ হসপিটালে। আমি প্রায় 6 দিন কোমাতে ছিলাম। আমার মেয়ের চেহারা দেখিনি আমি, কেউ জানি না। আর আমার ওয়াইফ জানে না যে আমাকে হসপিটালে নিয়ে গেছে। যেদিন ক্র্যাকডাউন হলো 25শে মার্চ, শহীদ মিনারে বোমা টোমা ফেললো, কী করলো আমি কিচ্ছু জানি না, কারণ আমি তো কোমাতে, হসপিটাল খালি। আমার যখন জ্ঞান ফিরলো 28 তারিখে, 29 তারিখে, তখন দেখি যে কেউ নাই, ডাক্তার নাই, নার্স নাই, রোগীও নাই, আমি ছাড়া। কারণ আমার বাড়িতে তো পুরুষ মানুষ কেউ নেই, আমার মা বোন যারা ছিল ওরা সব বাসায়, আর আমার বেগম সাহেব তো হসপিটালে, হলি ফ্যামিলিতে। তো যেদিন কারফিউ উঠিয়েছে, 27 তারিখ বোধহয় কারফিউ উঠালো সকালে, সিঁড়ি করেছে কি বাচ্চাগুলো নিয়ে একটা রিক্সা ভাড়া করে চলে এসছে মালিবাগে বাসায়, হলি ফ্যামিলি থেকে। তখন ওটা 8 আনা ভাড়া ছিল বোধহয় রিক্সা, 15 টাকা ভাড়া দিয়ে এসছে। বাসায় এসে দেখে যে আমার মা বোন, আমার ভাগনা ভাগ্নি কিছু ছিল আমাদের বাসায়, সব ওরা চলে যাচ্ছে, বাসার থেকে বেরিয়ে চলে যাচ্ছে গ্রামে, আমার শ্বশুরবাড়ি বেড়াইতে, একদম ঢাকার কাছেই আর কি। তাও 5 মাইল হাঁটতে হয়েছে তাদেরকে ওই বাচ্চা নিয়ে। ওরা বলেছে আমি যেহেতু হসপিটালে আছি আমার কোনো অসুবিধা নাই, এবং সিঁড়িও যেহেতু হসপিটালে আছে ওরও কোনো অসুবিধা নাই। বাড়ির সবাই চলে যাচ্ছিল, সেই সময় সিঁড়ি এসে হাজির। তারপরে কান্নাকাটি হয়েছে, যাই হোক, ওগুলো পরে শুনেছি আমি সবার কাছে। তো আমাকে 29 তারিখে হসপিটাল থেকে আমার মামা শ্বশুর তার বাড়িতে নিয়ে গেলেন গোপীবাগে। গোপীবাগে থেকে পরের দিন সকালে, 29 তারিখ সকালে, 28 তারিখ গেলাম হসপিটাল থেকে, 29 তারিখে সকালে। আমি তখন উঠতে পারি না, বসতে পারি না, শরীরে রক্ত নাই, অনেক কিছুই ছিল না, ট্রিটমেন্টও তো হয়নি ইনফ্যাক্ট, খালি ব্লাডটা বন্ধ করেছিলেন তারা। আচ্ছা, ডক্টর রাব্বি আমার চিকিৎসা করেছিলেন, পরে তাকে আর্মিরা মেরে ফেলেছিল। তো আমাকে নিয়ে গেল স্ট্রেচারে করে
রামপুরা ঘাটে নৌকা আসলো বেড়াইত থেকে, আমাকে নিয়ে গেল। সেই নৌকায় চড়ে আমি গেলাম। তখন তো খাল দিয়ে যেতাম, 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগে বোধহয়। আমরা 1971 সালের কথা শুনছিলাম এবং একজন মহীয়সী নারীর কথাও এসেছে, যার প্রসঙ্গে আসলে একদম শুরু থেকে জানতে চাই। যা তার বয়স যখন 4 ছিল, আপনার বয়স 10 ছিল, এবং সেই সময় আপনি তাকে প্রথম দেখেছিলেন, মাহফুজা খাতুন শিরিন, এবং যাকে আমরা শিরি হায়াত নামে জানি এখন। তো তার সাথে বিয়ের গল্পটা শুনবো। 1970 সালে 4 ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল আপনাদের। বিয়ে তো ওই যে বললাম, তার 4 বছর, আমার 10 বছর দেখা। সেই দেখা যে কবে কি হলো, বিশেষভাবে দেখা হলো সেটা বলতে পারবো না, কিন্তু এক সময় মনে হলো যে আমরা একজন অপরজনকে চাই। আচ্ছা, তিনি তো আপনার দুলাভাইয়ের ছোট বোন আর কি, মানে মনিরুজ্জামান, যিনি মনিরুজ্জামান দুলাভাই, তার সবচেয়ে ছোট বোন। আচ্ছা। আর পরিবার নাকি রাজি ছিল না শুরুতে? ওই যে বললাম যে একটা এক ধরনের হয় না যে একে বাড়িতে দুটো বিয়ে, এদিক থেকেও মানছিল না, ওদিক থেকেও মানছিল না, যে না ঠিক আছে এক বাড়িতে তো একটা বিয়ে হয়েছে, আবার অন্য বাড়িতে হবে, এরকম একটা সে কেউই উৎসাহ দেখায়নি বিয়ের ব্যাপারে। চুপচাপ ছিলাম, আমরাও চুপচাপ ছিলাম, যে দেখি টাইম ইজ দ্য বেস্ট হিলার, সেই আশায় বসেছিলাম আর কি। তেমন সময় হঠাৎ করে আমার দুলাভাই মারা গেলেন 30 জানুয়ারি। খুলনাতে উনি মারা গেলেন। আচ্ছা, জানুয়ারি মাসের 29 তারিখে বোধহয় উনি মারা গেলেন। তো যাই হোক, আমি ঢাকা থেকে গেলাম খুলনা, আম্মাকে নিয়ে গেলাম। ওখানে ওই সেই রাত্রেই কবর দেওয়ার পরে বাড়িতে একটা মিটিং হলো। সেই মিটিংয়ে 2 পক্ষের মুরব্বীরা একটা ডিসিশন নিয়ে ফেললেন। তারপরে আমাকে ডাকলেন যে এরকম আমরা ঠিক করেছি, যেহেতু আমাদের পারিবারিক বন্ধনটা আমরা রাখতে চাই দুটো পরিবারের মধ্যে, একটা মানুষ চলে গেছে বলে আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই, সেই জন্য তোমার মা প্রস্তাব দিয়েছেন, আমরা রাজি হয়েছি। আচ্ছা, তোমার কি মত? আমার আর কি মত, ওইরকম একটা পরিবেশের মধ্যে তো কিছু বলাও যায় না। বললাম ঠিক আছে, আপনারা যেটা ঠিক করেছেন সেটাই ঠিক আছে। তারপরে ওই ইয়ে হলো যে কুলখানির পরের দিনে আমাদের আকটা পড়ানো হবে আর কি। আচ্ছা। তো ওই 4 ফেব্রুয়ারি 1970 আমাদের আক্ট হলো আর কি। এবং সেই থেকে যে 55 বছরের আপনাদের একটা জার্নি। কিছুদিন আগে বেরিল প্রথম আলো পুরস্কারে আপনি যখন পুরস্কারটি সম্মাননাটা গ্রহণ করলেন, আপনি আপনার জীবনের সব সফলতা কৃতিত্ব ডেডিকেট করলেন তাকে, এবং আপনি দেখেছেন কিনা জানি না, ওখানে উপস্থিত সবার চোখ তখন ভেজে গিয়েছিল, এবং আপনাদের এই অনুভূতিগুলো সবাইকে স্পর্শ করেছে। আমি আপনাদের সম্পর্কে জানি যে এখনো, সেদিন থেকে এখন পর্যন্ত সন্ধ্যাবেলা আপনি তার জন্য বেলি ফুল নিয়ে যান, কারণ তার প্রিয় ফুল বেলি। এই যে এত ভালোবাসা কিভাবে ধারণ করেন? জানি না আসলে। আমরা যখন বললাম তো, বিয়ের আগে থেকেই তো আমাদের পরিচয়, আমাদের তো ফুল দেয়া নেওয়াটা সেই সময় চলতো আর কি। মানে ও হয়তো সবসময় দিতে পারতো না, ও তো বাড়িতেই থাকতো। আমি ওখানে গেলে, আমার বোনের বাসায় গেলে, তখন আমিও বাইরে থেকে ফুল কিনে নিয়ে তাকে দিতাম। তো বিয়ের আগে থেকে ফুল দেওয়াটা ছিল আর কি, আমার তরফ থেকে রেওয়াজ ছিল। এবং সেটা পরবর্তীতে আমি দেখতাম যে বেলি ফুলটা তার খুবই পছন্দের ফুল, এবং সেটা এখনও আমি চেষ্টা করি সেটা মেনটেন করতে। আর যখন একটু মেজাজ টেজাজ খারাপ হয় তখন একটু বেশি করে গোছা ফুল নিয়ে যাই, রাগ ভাঙাবার জন্য, ম্যানেজ করার জন্য, মান ভাঙাবার জন্য। কিন্তু শিখে নাও। শিখছি। রূপগঞ্জ এলাকার সালাম মাস্টারের মেয়ে ছিলেন তিনি, তাই না? সালাম মাস্টার আমার শ্বশুর, বিখ্যাত লোক, পুরো রূপগঞ্জ এলাকার মাস্টার, 3 পুরুষের মাস্টার, সেই মাস্টারের মেয়ে। এবং বাবা তো মারা যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে কোনো ঘটনা ঘটলে আগে শিরিরে জিজ্ঞাসা করো সে কি বলে। আচ্ছা, মানে এরকম কনফিডেন্স ছিল শিরির উপরে আর কি। এবং ব্যাপারটা সেটা আমার জীবনে সেটাই ঘটেছে, কারণ শিরিরে ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। মানে তার ডিসিশনগুলো আমার মনে হয় যে একদম পারফেক্ট ডিসিশন দেয় সে। অবশ্যই। তুমি আমাকে বলবে যে আপনি তো স্ত্রৈণ লোক, বলে হ্যাঁ, এটা যদি স্ত্রৈণ হয় আমি স্ত্রৈণ। এবং আমি খুব আরাম বোধ করি যে আমার শেয়ার করে সব সমস্যাতে, এবং আমিও তার কাছে সব সমস্যাই শেয়ার করি।
যে কারণে যেমন বড় বড় সমস্যা, যেমন বিদেশ যাব কি যাব না, চাকরি রেডি, পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, ডেট হয়ে গেছে, আমি হঠাৎ করে বলে বসলাম আমি যাব না। সবাই রেগে গেল, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তুমি কি গাধা না বোকা, এরকম চাকরি একটা পেয়েছো, কত ডলার বেতন তুমি জানো, এটা পাবে এখানে? সিরি আমাকে বললো, দেখো যদি যাও, যদি ভালো না লাগে চলে এসো 1 মাস পরে, অসুবিধা কি আছে। এই হলো তার ডিসিশন। গেলাম 1978 সালের 30 নভেম্বর আপনি লিবিয়াতে গিয়েছেন। গেলাম লিবিয়াতে, যাওয়ার পর অসুস্থ হয়ে গেলাম, 1 সপ্তাহের মধ্যে অসুখে পড়ে গেলাম। তখন আমি ওখানে কান্নাকাটি শুরু করলাম যে ভাই আমি চলে যেতে চাই, আমার একটা ব্যবস্থা করে দেন। তো বাঙালি যারা ওখানে আছে, লিবিয়ান যারা ছিল, বললো ভাই এখানে আসা যতটা কঠিন, যাওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন, এত সহজে এখান থেকে বেরোতে পারবেন না। তাই কী করবো ভাবতে ভাবতে দেখি যে সিঁড়ি বাচ্চা কাচ্চা নিয়ে এসে হাজির লিবিয়াতে 1 মাস পরে, 1 মাসের ভেতরে। তো কী ব্যাপার, একটা টেলিগ্রাম এলো যে কামিং উইথ দ্য চিলড্রেন। আমি তো অবাক, আমি তো এখনো ভিসাই পাঠাইনি, কিছুই হয়নি, কেমন করে হলো। তো পরে দেখলাম যে আমার এক ভাগনা আছে, দীপু জামান, ট্রাভেলিং এজেন্সি, ও কেমন কেমন করে আমার ওই যে চাকরির যে ইয়েটা কন্ট্রাক্ট ফর্মটা ছিল ওইটার কপি টপি করে কি করে এখান থেকে ভিসা বের করে দিয়েছে। বাহ, চমৎকার। বাস সে সব ম্যানেজ ট্যানেজ করে, বাড়িঘর সব ডিস্ট্রিবিউশন বিলি ব্যবস্থা করে চলে গেছে। এবং আপনি 3 বছর সেখানে ও চাকরি না গেলে করেছেন। তো আমি 3 বছর থাকতেই পারতাম না, অসম্ভব ব্যাপার। জি। তবে আমি শুনেছি যে সেখানে তিনি যেমন আপনার সংসারে হাল ধরেছিলেন, রান্না বান্না করতেন, আপনিও ঘর ঝাড়ু থেকে শুরু করে উপায় নাই, অনেক কাজ ইউল হ্যাভ টু ডু ইট। ঘর ঝাড়ু দেওয়া এটা আমার ডিউটি ছিল, চা বানানো আমার ডিউটি ছিল, আর বাসন টাসন ধোয়া টোয়া এটা আমার ব্যবসা ছিল, ব্যবসায়ী। ওর কঠিন কাজটা সে করতো, রান্না বান্না করতো, কাপড় ধোয়া টোয়া এগুলো তো সবই তাকেই করতো, গোছ গাছ, সেটা তো সবচেয়ে কঠিন কাজ। আপনার একটা গাড়ি ছিল, গাড়ি করে বিপাশা হায়াত, নাতাশা হায়াত এবং আমাদের ম্যামকে নিয়ে আপনি ঘুরতে যেতেন। হ্যাঁ, ঘোরা, কারণ ওখানে ঘোরা ছাড়া তো কোনো উপায় নেই। তোমাদের তোমার অবসর সময়ে কী করবে? অবসর সময় ওই একটা ছিল কাজ, যে বসে বাড়িতে আড্ডা মারা, আর না হয় কারো বাড়িতে যাওয়া, আর না হয় ভিসিআর একটা ভাড়া করে নিয়ে এসে সিনেমা দেখা। এবং সিনেমার আড্ডাগুলো ছিল এরকমই যে বৃহস্পতিবারে হাফ ছুটি ছিল, হাফ হতো না, ফুল টাইমই হতো বোধহয়। তো বৃহস্পতিবারে দুপুরের পরে ভিসিআর লাগানো হতো, হয়তো আরও 2-4টা ফ্যামিলি আসতো, সেই ভিসিআর চলছে। বুধবার বৃহস্পতিবার সারা রাত, শুক্রবার সারাদিন সারা রাত, শনিবার সকালে ভিসিআর বন্ধ করে যে যার মতো অফিসে চলে যেত। শুক্রবার ছুটির দিন, এর মধ্যে 10-12টা সিনেমা দেখা হয়ে যেত আমাদের সবারই। তারপরে যদি তুমি জিজ্ঞেস করতে যে কে কার বাপ, কে কার কি, কেউ কিছু বলতে পারবে না, কিন্তু সবাই সিনেমা দেখেছে। আপনি তো লাওসেও কাজ করতেন না 3 মাস? লাওসের কাজটা একটা অন্য ধরনের কাজ ছিল। আচ্ছা, ওটা ছিল আমার কনস্ট্রাকশন কাজ, আর এটা ছিল আমার কনসাল্টিং কাজ। আচ্ছা। লাওসে 2 মাসের একটা প্রজেক্ট ছিল আমার, এবং এই প্রজেক্টটা ছিল ফিজিবিলিটি স্টাডি ড্রেনেজের, এবং এটাতে আমি ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ছিলাম ওখানে। স্যার, আপনি যখন ওখানে যে এত কাজ করতেন, তার আগে তো আপনার মঞ্চ, বেতার, রেডিও, মানে টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমে কাজ করা হয়ে গেছে, তো মিস করতেন না? মিস তো করতাম, যে আমি লিবিয়া থেকে চলে আসলাম তো ওই জন্যই। আমার তো সিঁড়িতে আমার কান্নাকাটি দেখে বললো যে অনেক হয়েছে, চলো এবার যাই বাড়ি। ওরও যে খুব যে মন বসেছে তা বলবো না। এবং বিশেষ করে আমরা যখন দেখলাম আমাদের বাচ্চাগুলো খুব এতিমের মতো ঘুরে বেড়ায়, বিশেষ করে বিপাশা, তখন ওর বয়স কত, 7-8। ও দেখতাম যে ওই আমাদের প্রজেক্টে মরুভূমিতে একা একা, ও ছোটবেলা থেকে প্রকৃতির প্রেমী, প্রকৃতি ওর খুব পছন্দ। ওই যে জন্মের ইতিহাস বললাম, ওই যে বেড়াই দিয়ে যে নিয়ে গেলাম, ওটা তো কমপ্লিট করিনি। ওই যে আমি নৌকা গিয়ে বেড়াই দিয়ে ঘাটে যখন নামলাম, নৌকা থেকে আমার শ্বশুরবাড়ির ভিটা হচ্ছে 20 ফিট উপরে নদী থেকে। তো এটা আমাকে তো নিতে পারছে না, স্ট্রেচার নাই। তখন একটা কাঠের চেয়ারে করে 4 জন মানুষ জোয়ান আমার কাঁধে নিয়ে উঠানে বসাইলো, কয়েক হাজার লোক। জামাই আইসে রে, জামাই আইসে, জামাই আইসে, মাস্টারের জামাই আইসে, মানে সে এক মানে অভূতপূর্ব দৃশ্য। উঠানের মধ্যেখানে বসালো, চতুর্দিকে লোক, আর এদিকে আমার শাশুড়ি কাঁদে, আমার মা কাঁদে, আমার বোনরা কাঁদে। সিঁড়ি তো আমি দেখলামই না কোথায় আছে। হঠাৎ করে দেখি এক বৃদ্ধা, আমার ফুপু শাশুড়ি, একটা বাচ্চা নিয়ে এসে আমার কোলে দিয়ে বললো, এই লাও তোমার বিপাশা। বিপাশা নাম আমরা আগেই রেখেছি, জন্মের আগে। যদিও আমরা জানতাম না মেয়ে হবে কিনা,
আমরা বলেছিলাম যদি মেয়ে হয়, আমরা তারাশঙ্করের বিপাশা নামটা সিলেক্ট করেছিলাম। বাহ। ওনারা কিন্তু অলরেডি নাম ধরে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এই যে যখন দিল আমার কোলে, আমি তো কথা বলতে পারছি না, আমি কাঁপছি। তখন থেকে ফোঁপানি শুরু হয়েছে। আমার মা কাঁদছে, আমার শাশুড়ি কাঁদছে, সিঁড়ি কাঁদছে, আমার বোনরা কাঁদছে, আমিও যখন কান্না শুরু করেছি কোলে নিয়ে, তখন চতুর্দিক থেকে হাততালি, 1000-2000 লোকের হাততালি। কি দৃশ্য! মানে কি একটা অদ্ভুত অভূতপূর্ব সিচুয়েশন। আসলে সবাই হাততালি দিয়ে যাকে বরণ করে নিয়েছিল, মানে এটা একটা নাটকীয় মুহূর্ত, প্রচন্ড রকম। জি। আর সেই বিপাশা যখন ওর দাদা মারা যাওয়ার পরে বেড়াইতে গেল, মানে মৃত্যুর মুখটা দেখার জন্যে, বিপাশাকে দেখার জন্য গোটা বাড়ির চাল ভেঙে পড়লো। কত বছর? 18-19 বছর পরে। আমরা আরো একটি গল্প শুনছিলাম যে আপনার এই মঞ্চে কাজ করা বা নাটকে কাজ করা, এই কাজের জন্যই আসলে লিবিয়া থেকে দেশে ফিরে আসা। খুব বেশি দিন থাকা হয়নি, 3 বছর থাকা হয়েছে। সেই গল্পটা একটু। সেটা একটা প্রধান কারণ। জি। আচ্ছা, তারপরে দ্বিতীয় কারণ যেটা বলছিলাম যে ওই যে আমার মেয়েদের বিপাশা যেমন 7-8 বছর বয়স, 10 বছর হয়নি, তখন স্কুল নাই, একটা পড়া অলরেডি লস হয়েছে তার, একা একা ঘুরে বেড়ায়, প্রকৃতির সাথে কথা বলে, ফুল দেখে, দেখে। ও ছোটবেলা থেকে কিন্তু এরকম। আমার খুব মায়া লাগতো যে বাচ্চাদের আমি কি করবো, আশেপাশে কোনো স্কুল নাই, আমরা একেবারে মরুভূমির মধ্যে থাকতাম, যদিও ভূমধ্যসাগরের একদম কাছে, কিন্তু মেইন টাউন থেকে অনেক দূরে। আর ছোটো মেয়েটা 1 বছর হয়ে গেছে, 1.5 বছর 2 বছর চলছে, ও একা একা বাগানের মধ্যে ঘুরে বেড়ায়, ওই বালি খায়, কি করে। তো এগুলো দেখেও মনে হলো যে না, দেশে যাওয়া দরকার, এদের পড়াশোনার জন্য অন্তত দরকার। আমার নাটক তো অবশ্যই আছে সেটা। আর আমার ওয়াইফও দেখলাম আস্তে আস্তে সেও খুব মানে কাতর হয়ে পড়ছিল যে আত্মীয়-স্বজন ছাড়া এত দূরে থাকা এভাবে সম্ভব না, কারণ ফোন তো নাই, ফোন তো করা যায় না। ওই একটা চিঠি লিখে 1 মাস পরে যায়, আবার 1 মাস পরে লিখলে 1 মাস পরে আসে। কিংবা কেউ যদি দেশে আসে, একটা ক্যাসেটের মধ্যে কথা বলতাম, বলে ক্যাসেটটা দিয়ে দিতাম, আবার সে ওই ক্যাসেটের কথা রেকর্ড করে নিয়ে এসে আমাদের দিত। দেশে ফিরলেন কত সালে? হ্যাঁ, দেশে কবে ফিরলেন? আমি ফিরলাম 81 ডিসেম্বরে। আচ্ছা, চলে আসলাম। তারপরে চলে আসলাম, আসার পরে আর সরকারের প্রথম কাজ যেটা ছিল, সরকারি চাকরি রিজাইন দেওয়া। সরকারি গোলামি আর করবো না। তারপর প্রাইভেট চাকরিতে ঢুকলাম, তারপরে সেটাও ভালো লাগে না, তারপরে নিজে একটা কোম্পানি খুললাম, সেটাতে ফেল, মানে আমার পক্ষে ব্যবসা হবে না এটা প্রমাণিত করলাম। তারপরে কনসালটেন্ট হিসাবে জয়েন করলাম বিভিন্ন কোম্পানিতে, সেটাই চলছিল শেষ পর্যন্ত। ওই একদম শেষে ওইটাও। এবং আপনাকে আমরা সব মাধ্যমে যেমন পেয়েছি, মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রেও কিন্তু আপনি নিয়মিত অভিনয় করেছেন। এবং আমি দেখেছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর 27টা ছবির মধ্যে বেশিরভাগ ছবিতেও আপনি ছিলেন। প্রথম ছবি কেয়ামত থেকে শুরু করে। এবং আপনি একদিকে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম করেছেন, সুভাষ দত্তের ছবি করেছেন, আবার দেখা যাচ্ছে যে আপনি এই সময়ের অনেক সালমান শাহ, মান্না, শাকিব খানের ছবিতেও আপনি নিয়মিত অভিনয় করেছেন। এই যে ব্যালেন্সগুলো কিংবা সময় মেনটেন করা, আবার টিভিও ছাড়েননি, মঞ্চও ছাড়েননি, কিভাবে করতেন এত? এটা হলো কি, ওই যে বললাম না যে আমি তো অভিনয়কে ভালোবাসি, অভিনয়টা হচ্ছে আমার প্রাণ। তো আমার কথা হচ্ছে টেলিভিশন থেকে, মঞ্চ থেকে যখন আমি টেলিভিশনে আসলাম, তখন অনেকে বলেছিল যে ওটা ওই মঞ্চ না, কিন্তু দেখা গেলো যে আমি সবচেয়ে ভালো অ্যাডজাস্ট করেছি ওখানে। এটা অটোমেটিক হয়ে গেছে আমার ভেতর থেকে, এটা যে না, এখানকার ব্যাপার স্যাপার অন্যরকম। এবং সিনেমা দেখলাম ডিফারেন্স কিছু না, টেলিভিশনে যা সিনেমা তো তাই। কিন্তু বাংলাদেশের সিনেমাতে যখন অভিনয় করতে গেলাম, ওইগুলো বাদ দিয়ে, তিতাস একটি নদীর নাম বা ওগুলো বাদ দিয়ে, বা সেই সময় কয়েকটা সিনেমা করেছি, বেবি ইসলামের, হ্যাঁ, সুভাষ দত্তের অরুণোদয় অগ্নিসাক্ষী, বেবি ইসলামের চরিত্রহীন, তারপরে রক্ত শপথ, তো এইগুলো কিন্তু ওই ঘরানার, একই ঘরানার। ওগুলো আমার ওই টেলিভিশনের অ্যাক্টিং লেভেলেই ওখানে অ্যাক্টিং করা যেত। কিন্তু যখন প্রথম আমি ইয়েতে আসলাম, কমার্শিয়াল সিনেমা, মূলধারার চলচ্চিত্র, যেমন কাজী জহিরের বধূবিদায়, দেখলাম যে না, এনাদের ডিমান্ড অন্যরকম। তাই বলে আমি যখন এখানে অভিনয় করতে এসেছি, একজন ডিরেক্টরকে আমি ডিরেক্টর হিসেবে মানছি, আমার দায়িত্ব হলো উনি যেটা চাইবেন আমাকে সেটা করতে হবে। আমি সেইভাবে অভিনয় করতাম। বাহ। আমি যখন টেলিভিশনে
যখন যে নাটকে অভিনয় করতাম তখন সেই ডিরেক্টর যেটা চায় বা স্টেজে যে ডিরেক্টর যেটা চায় বা যেখানে যে ডিরেক্টর যেটা চায়, আমার দায়িত্ব অভিনেতা হিসাবে সেটা মেনে নেওয়া। কিন্তু যদি কোনো আমার আপত্তি থাকে, আমি আপত্তিটা করতে পারি যে ভাই আমার এটা মনে হচ্ছে না যুক্তিযুক্ত, এটা করো না, এভাবে করো না, এইভাবে করি, সাজেস্ট করতে পারি, কিন্তু আমি কখনো নাও করতে পারি না। এবং দীর্ঘ অভিনয় জীবনে আপনি যেমন ডিরেক্টরস আর্টিস্ট হয়েছেন, পাশাপাশি আপনার এমন কোনো চরিত্রের এমন কোনো সিকোয়েন্স নেই দেখে আমাদের মনে হয়েছে আপনি আপনার ব্যক্তিত্ব থেকে সরে এসেছেন, এবং সেটি কিন্তু অনেক বড় একটা প্রতিভা বলবো আর কি। আপনার নিজের বিশেষ একটি গুণ রয়েছে এবং আপনি অসংখ্য টিভিসিতে মডেলও হয়েছেন। আমার আসলে হয় কি, টেলিভিশনে অভিনয় করতে গেলে নিজের ব্যক্তিত্ব যদি ধরে রাখে সেটা কিন্তু ভালো না, মানে এই ব্যক্তিত্ব থেকে বেরিয়ে আসা দরকার। আচ্ছা, আমি সেটা চেষ্টা করেছি প্রতি মুহূর্তে। যেমন দেওয়ানগাজীর মাখন যখন করেছি, যেটা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, সেটা যখন করেছি তখন আমাকে চাকর যদি মনে না হয় তাহলে তো আমি ফেল। তো সেই জন্য আমি মনে করি না যে আমি আসলে কোনো ব্যক্তিত্ব নিয়ে অভিনয় করেছি। আচ্ছা, সেই নাটকে যখন বিপাশা হায়াত আপনাকে মামা বলে ডাকতো, দর্শকদের রেসপন্স কেমন থাকতো? দর্শকের রেসপন্স, মামা তো না, ভাই, ও মাখন ভাই, মাখন ভাই, তখন তো তালি, প্রচুর তালি। বিপাশা ছিল, পরে ওই রিপ্লেসমেন্ট হিসেবে করেছিল অভিনয় ওটাতে। এটা অরিজিনাল কাস্ট ছিল সারা জ্যাকের, সেই চরিত্রটা করেছিল আর কি সে। আমি একটু আপনার মেয়েদের সম্পর্কে জানতে চাই, কারণ হয় না যে আপনি নিজে যেমন স্বনামে বিখ্যাত, তারাও তাই, বিপাশা হায়াত এবং নাতাশা হায়াত, এবং আপনারা দুজন তাদেরকে এত সুন্দর করে মানুষ করেছেন এবং তারা তাদের সন্তানদের এত সুন্দর করে মানুষ করেছেন। আজ আপনার নাতনি সৃষারও জন্মদিন 7 সেপ্টেম্বর। আমরা এই রাঙা সকাল অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন সৃষা, হ্যাপি বার্থডে। তো আপনি আপনার মেয়েদের নিয়ে কি বলবেন? আপনি তাদেরকে ছোটবেলায় যেমন একাডেমিক পড়াশোনায় দীক্ষিত করেছেন, আবার পাশাপাশি বিপাশা হায়াত ছায়ানটে গান শিখেছেন, নাতাশা হায়াত নাচ করেছেন, দুজনে নাগরিকের সাথেও যুক্ত ছিলেন, কি বলবেন আপনি? না, এটা তো বললাম যে একটা পরিবেশ তৈরি করতে হয়, বাড়িতে হয়ে যায় তৈরি। যেমন আমাদের বাড়িতে গান বাজনা কিছু ছিল না, কিন্তু তারপরে আমরা একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে ছিলাম। এটার প্রধান কারণ ছিল ওই যে ওয়াজুল্লাহ ইনস্টিটিউট, যেটাতে আমার বাবা ছিলেন জেনারেল সেক্রেটারি, উনি তো সংস্কৃতির ভেতরেই ছিলেন, ওয়াজুল্লাহ ইনস্টিটিউটের সেক্রেটারি। ওনার মানে উনি তাস খেলতেন, তাসের পোকা, কিন্তু কন্ট্রাক্ট ব্রিজ, উনি মানে ওই পোকার মতো কন্ট্রাক্ট ব্রিজে লেগে থাকতেন। বই পড়া পোকা, মাছ ধরা পোকা, শিকার করা পোকা। উনি বিরিয়ানি রাঁধতেন, অসাধারণ। উনি বাগানের গাছ লাগানোর ওনার অসাধারণ তার ক্যারিশমা। তারপরে মানে আমার বাবাকে আমি বলি সবসময় সব্যসাচী, মানে এমন কোনো জিনিস নাই উনি যেটা করতেন না। তো সেগুলো সব তো পাইনি, কিছু কিছু হয়তো পেয়েছি। ওই পরিবেশটা কিন্তু এসছে, যেহেতু আব্বা গান বাজনা পছন্দ করতেন, আমরাও গান বাজনা ছোটোবেলা থেকে পছন্দ করি। আর সিঁড়ি যে পরিবারে মানুষ হয়েছে সেটা অত্যন্ত হাই আপ, সেখানে তাদের এই গ্রামোফোন, রেডিও, এগুলো সব ছোটোবেলা থেকেই তারা দেখে আসছে সেখানে, যেগুলো আমাদের ছিল না সেই সময়। তারপরে ও ক্লাবে যেত, ওর বড় ভাই ক্লাবের বড় একটা কর্মকর্তা ছিলেন, আমার বোনের সাথে সে যেত ক্লাবে, সেই কালচারও সে দেখেছে ছোটোবেলা থেকে। সুতরাং এই সবগুলো কালচার থেকে আমাদের ছেলে মেয়েদের আমরা একটু শিক্ষিত করতে চেয়েছি, যে তারাও নাচ গান একটু শিখুক। আর আমি যেহেতু অভিনয় করি, যদি তারা অভিনয়ে আসবে, কিন্তু নাচ গানটা একটু শিখুক। আচ্ছা, তো বিপাশা গান পছন্দ করেছে, নাতাশা নাচটাকে চুজ করেছে। তো এইভাবেই আস্তে আস্তে গড়ে উঠেছে। আজকের দিনে যেমন নাতাশা ওইসব ছেড়ে দিয়েছে, টোটালি ছেড়ে দিয়ে ব্যবসা করে। ওকে পড়ালাম মার্কেটিং ম্যানেজমেন্ট, তো আবার লন্ডন থেকে পাশ করে আসলো স্পেশাল ডিস্টিংশন নিয়ে। আসার পরে কি করলো, বিরাট একটা কোম্পানিতে টেলিকোম্পানিতে যোগ দিল। 2 দিন পরে দেখি যে সে শাড়ির ব্যবসাতে নামলো, কাপড়ের ব্যবসাতে নামলো। খুব ভালো করছে। যার যেটা ভালো লাগে সেটা আমাদের কোনোদিন আপত্তি নেই, আমরা কোনোদিন আপত্তি করি নাই। আজকে বিপাশা যেমন মনে করো, বিপাশা আজকে অভিনয় করলে তো তিনি তো জাতীয় পুরস্কার প্রাপ্ত, জানোই তুমি তো সে কোন লেভেলে। তার তো এটা না, সে এখন পেইন্টিং নিয়ে ব্যস্ত, নিউ ইয়র্কে থাকে। সে বড় বড় সব এখন তার যোগাযোগ। এখন কদিন আগে বগুড়া ঘুরে আসলো, কলম্বিয়াতে, সেখানে একটা 1 মাসের
1 মাস 20 দিন না 25 দিনের একটা রেসিডেন্স ছিল। আমাদের খুব ভালো লাগে যখন দেশের নামটি আপনার সন্তানরা বিদেশের মাটিতে উজ্জ্বল করে। একজন হচ্ছে কি ডিস্টিংশন মার্কস নিয়ে যখন ফলাফল করে, আর একজন হচ্ছে কি তার পেইন্টিং এর মাধ্যমে, শিল্পের মাধ্যমে যখন বাংলাদেশের নামটি উঁচুতে তুলে ধরে। আপনাদের পুরো পরিবারের উদ্দেশ্যে আমাদের সশ্রদ্ধ সালাম। আপনার জীবনে এত গল্প কিভাবে আমরা একটা আয়োজনে তুলে ধরবো, তবে আজকে অনেক কিছু শিখছি আমরা, এবং আমি সবসময় কিন্তু আপনার থেকে কিংবা আপনার সন্তানদের কাছ থেকে অনেক কিছু শিখি। আমাকে শ্রদ্ধা বিপাশা হায়াত আমাকে অনেক সময় অনেক বইয়ের রেকমেন্ড করেছিলেন, এবং সেই বইগুলো থেকে আমি ঋদ্ধ হয়েছি। এবং আমি জানি যে আপনিও এখন পর্যন্ত কোনো উচ্চারণে যদি একটু মনে হয় সংশয় থাকে, আপনি বই পড়েন এবং সেগুলো চর্চা করেন। আমাদের এই প্রজন্মকে এ ব্যাপারে আপনি কি বলতে চান? এই প্রজন্মকে বলার তো কিছু নেই, আসলে একটু এরা অস্থির বেশি আর কি। এটা গোটা পৃথিবীটাই বোধহয় অস্থির, সেই কারণে সেটার প্রভাব তো এখানেও পড়ে। তবে আমার কথা হচ্ছে যে একেবারে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিজের অস্তিত্বটাকে চিন্তা করে রাখতে হবে, যে আমি কোনখান থেকে এসেছি, আমার ভিতটা কোথায়, সেটা মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে আমি এগিয়ে যাব, এইটাই মাথার মধ্যে থাকা উচিত আমাদের, আমি মনে করি। কারণ ভিত ছাড়া তো একটা সুপার স্ট্রাকচার হতে পারে না। তো সুতরাং ভিতকে অস্বীকার করা যাবে না এবং এড়িয়ে চলাও যাবে না। তো এই যে এত বছরের আসলে অভিজ্ঞতা, সময়টা তো একটু পরিবর্তন হয়েছে, অনেক নতুন নির্মাতারা এসেছে, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আসলে কেমন অভিজ্ঞতা হয়? না, আমি খুব সহজ বোধ করি, কারণ আমার কাছে মনে হয় যে এখনকার যারা কাজ করতে আসছে, ডিরেক্টর যারা, অনেক ভালো কাজ করে, কারণ তারা কাজ শিখে এসছে, কাজ দেখে এসছে, বুঝে এসছে। আমরা যেমন আমাদের সময়ে দেখেছি, আমরা যখন কাজ শুরু করি, ডিরেকশন দেওয়া যখন শুরু করলাম, তখন তো আমরা শিখেই নেই। আমরা না শিখেই ওই অভিনয় করতাম, দেখতাম যে কে কীরকম করছে, ডিরেকশন দিচ্ছে, কি করছে, ক্যামেরা কোথায় বসাচ্ছে, টেলিভিশনে এত বছরের অভিজ্ঞতা, সেখান থেকেই আমরা এসেছি ডিরেকশন দিতে। কিন্তু এখন তো তা না, এখন এরা শিখে এসছে, দেখে এসছে, বুঝে এসছে। সুতরাং মোস্ট অফ দেম আমি বলবো যে তারা অনেক ভালো কাজ করে। এবং আপনাকে আমি দেখি যে সব প্রজন্মের পরিচালকদের সাথে আপনি মানিয়ে নিতে। সর্বশেষ আপনাকে চলো হারিয়ে যায় কিংবা তিথিরও নাটকে আপনার একটি দুটি দৃশ্য ছিল এবং সেখানেও আপনাকে অসাধারণ লেগেছে। না না, সেটা তো করতে হবে, কারণ আমি যখন একজন ডিরেক্টরের সাথে কাজ করছি, তার মানে আমি রাজি হয়েছি যে তার ডিরেকশন অনুযায়ী আমি কাজ করব। এইটাই তো আমার দায়িত্ব তখন হবে, যে সে যেভাবে কাজটা করবে আমি তাকে সাহায্য করব। এবং স্যার সত্যি বলতে মানে ইচ্ছে করে যে আপনার অভিনয় দেখে সত্যি মনে হয় না আপনি অভিনয় করছেন। কিন্তু এই বয়সে আপনি যে এত হার্ডেলস আপনি কিভাবে নেন? যে আমি চলো হারিয়ে যাওয়ার প্রসঙ্গে যদি আসি, এই যে রেল স্টেশনে করে আপনি কক্সবাজারে যাচ্ছেন এবং সেখানে এমন একটি জায়গায় শুটিং করেছেন যেখানে অনেক কিডন্যাপের ভয় ছিল, আমি পরে শুনেছি, এবং সেখান থেকে ঢাকায় ফিরে আবার দুদিন পর আবার আপনি গেলাম। কিভাবে সম্ভব? এত স্ট্যামিনা কিভাবে? ওই যে বিকজ অফ মাই প্যাশন, নাটক আমার প্যাশন, আমার ভালোবাসা, আমি তো করতে পারি। তো ওরা যে ওখানে ডেঞ্জার এলাকাতে যে আমাদের নিয়ে গেছে, এটা কিন্তু প্রথমে বলেনি, আসার দিনে বলেছে এখানে একটু বিপদ ছিল, তবে আমরা দারোয়ানদের বলে রেখেছিলাম যে আপনারা তো বাইরে না যান একা একা, এটা বলে রেখেছিলাম। তো পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটা একটু ধরে ধরে নিয়ে যায় আর কি লোকজনদের। এবং সেম ঘটনা ঘটেছিল, আমি বলি, আমি ইয়েতে বরগুনা গিয়েছিলাম শুটিং করতে, অনিমেষ আইচের নাটক মানুষ বদল, সেখানে হরিণঘাটাতে আমরা শুটিং করেছি। সেখানে একেবারে সুন্দরবনেই আর কি ওটা। তো আমি তো খুব ভয়ে ভয়ে থাকতাম, আমি একটু ভীতু লোক আর কি। তো যাই হোক, বলেছে কোনো ভয় নেই হায়াত ভাই, আমরা খুব অনেক লোক রেখেছি, আমাদের বিরাট বড় বহর আছে যারা আমাদের প্রোডাকশনে কাজ করছে, কোনো সমস্যা নেই। তো কাজ করলাম, আমার মনে হয় 7 দিন 7 বোধহয় কাজ করেছিলাম। তো ফিরে আসার পরে আমরা যখন গাড়িতে উঠছি, তখন আমাকে বললো, হায়াত ভাই, যারা কাজ করেছে আমাদের সাথে এরা কিন্তু ডাকাতের দল সব। ও গড, পুরো গ্রুপটা নাকি ডাকাত, মানে এটা হলো অ্যান্টি গ্রুপ ডাকাতদের, তারা আমাদের প্রোটেকশন দিয়ে কাজ করেছে। আমাদের সব বোনা, সে কথা তো আগে বলো নাই, বললে তো আর কাজ হবে না। আপনার ভয়ের কিছু সুইট গল্প আছে, আমরা জানি যে আপনি সবসময় পানি ভয় পান এবং যে কারণে আপনি অনেক কিছু ছেড়ে দিয়েছেন। ভয় পাই আমি। এবং আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী শিরি হায়াত, তিনি সবসময় আপনাকে বলেন যে পানিতে ডুবে গেলে আমার হাতটি তুমি স্পর্শ করে রাখবে, তাহলে তোমার কিচ্ছু হবে না। এবং আপনিও বোধহয় তার হাতটি ধরে সবসময় পার হয়েছেন সবকিছু। জীবনের সবকিছুই তার হাত ধরেই পার হয়েছে আমি। কিন্তু ওই যে আমরা শ্বশুরবাড়ি যেতে যখন
বর্ষাকালে যখন যেতাম বেড়াই তখন থই থই পানি তো চতুর্দিকে, এবং যখন একটু বড় বাতাস আসতো নৌকা তো হেলে দুলে উল্টে যাওয়ার মতো একটা ভাব হতো। তখন বলতে যে তুমি কিচ্ছু করবে না, যদি পড়ে যাই আমরা, তুমি খালি আমার শরীরটা টাচ করে রাখবে, আমাকে ধরবে না। এইটা হলো তার ইনস্ট্রাকশন। এবার আমরা একটি বিষয় তো কথা না বললে আসলে এই আয়োজনটা অসম্পূর্ণ থেকে যাবে, যে 2021 সালের ডিসেম্বরে আপনার শরীরে একটি অস্বস্তি দানা বেঁধেছে, এবং সেই রোগটি যখন আপনার ভেতরে জন্ম নিয়েছিল, আপনি দিনের বেলায় শুনেছিলেন খুবই অশান্তিতে ছিলেন, কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট দিয়েছেন আপনার জীবন সঙ্গিনী। এবং রাতে যখন, আমি গল্পটা একটু আপনার কাছ থেকে শুনি। এটা তো বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, বাট কথাটা খুবই চমৎকার আর কি বলবো। আমি যখন শুনলাম ডাক্তার বলল, আমার ওখানে ছিল আমার মেয়ে ছিল, ছোট মেয়ে, ছোট জামাই, বড় জামাই ছিল, বিপাশা ছিল না, সিঁড়ি ছিল। ডাক্তার বললো যে আমি ভালো খবর দিতে পারছি না আপনাদের, এটা বায়োপসি রিপোর্টের পরে। তারপর থেকে তো আমার কথা বন্ধ হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি আর কোনো কথা বলতে পারিনি সারাক্ষণ। তারপর ওরা কথা বলেছে ডাক্তারের সাথে, ডাক্তারের ইনস্ট্রাকশন নিয়েছে, সব করেছে। বাসায় এসেছি, রাত্রে খাওয়া দাওয়া টেবিলে বসেছি, কী খেয়েছি না খেয়েছি আমি জানি না, কে কী খেয়েছে তাও বলতে পারবো না। সিঁড়ি খুব নর্মাল। আর মেয়েরাও আমাকে, বিপাশাও টেলিফোনে যথেষ্ট বুদ্ধি দিয়েছে। শুয়ে পড়েছি, শোয়ার পরে আমার মনে হলো যে সব শেষ হয়ে যাবে, আর কাউকে দেখবো না। কাঁদছি শুয়ে শুয়ে। হঠাৎ দেখি যে অন্ধকার ঘরে সিঁড়ি এসে শুলো আমার পাশে, আমার গায়ে একটা হাত দিল। তারপর দেখি যে সে ফুঁপিয়ে কাঁদছে। ওর কান্না দেখে আমার কান্না আরো বেড়ে গেল। তখন সে বলল, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি এই অসুখটা ওকে কেন দিলে, আমাকে দেখলে না তুমি? তারপরে তো দুজন দুজনকে জড়াজড়ি করে কতক্ষণ কেঁদেছি আমি জানি না। সে বলল যে আমরা সব কিছু করবো তোমার জন্য, তুমি মন খারাপ করো না। এবং এর পেছনে আরেকটা বড় সাপোর্ট ছিল আমার ডাক্তার, আমার অঙ্কোলজিস্ট অসীম কুমার সেনগুপ্ত। আমাকে সারাক্ষণ আমার সাথে আছে, কোনো ছোটোখাটো প্রয়োজনে আমি ফোন করি, আমার অসুখের বাইরেও আমি তাকে ফোন করি। কোনো আমার নাটক হলে আমি বলি দেখবেন, সিনেমা হলে সে আমাকে বলে এই সিনেমাটা দেখেন। মানে আমরা এখন হয়ে গেছি অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড। বয়সের ডিফারেন্স 40 বছর বোধহয় আমাদের দুজনের মধ্যে, বা না হলে 30 বছর তো হবেই। এবং এই যে 2025 সালের এই 7 সেপ্টেম্বর আজকে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই পর্যায়ে এসে আপনার জীবনী শক্তি আমাদেরকে এত অনুপ্রাণিত করে, এবং আপনার ইতিবাচক মনোভাব, মৃত্যুর বিষয়ে আপনার কিছু কথা শুনেছে, সেগুলো কিন্তু আমাদেরকে অনেক স্পর্শ করে। না, মৃত্যু তো ধরো এখন আমরা ইয়াং বয়সে কি হয়, ইয়াং বয়সে কেউ চিন্তাও করে না মৃত্যুর কথা। তারপরে আমার মনে হয় এটা অটোমেটিক আল্লাহর একটা নিয়ম, আজকে অমোঘ নিয়ম, যে মানুষের মধ্যে অটোমেটিক্যালি একসময় মৃত্যুর চিন্তা আসে, এবং তখন সে মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকে। তো আমি তো এখন সেটাই, আমার তো এখন মৃত্যুর জন্য আমি রেডি, কারণ এটা হবেই। তো এটা নিয়ে একটা জোক আছে ছোট্ট, সেটা হলো যে এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন, বাট নোবডি ওয়ান্টস টু ডাই। এটা মানুষের খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, আমিও রেডি, কিন্তু আমার কাজের মধ্যে তুই আমি যেতে চাই। অবশ্যই অবশ্যই আপনি কাজের মাধ্যমেই থাকবেন, এবং আপনি যখন হয়তো থাকবেন না তখনও আপনি থাকবেন, আপনি কাজের মাঝেই বেঁচে থাকবেন। এবং আজকের এই পুরো আয়োজনের শেষটুকু আমরা বেদনা বিধুরভাবে শেষ করতে চাই না। আজকে একটি বিশেষ দিন, এবং বিশেষ দিনটি আমরা উদযাপন করতে চাই কেক কেটে। গত রাতে অলরেডি একটি কেক কাটা হয়েছে, আবার একটি কাটতে হবে আর কি, বুঝতে পারছি। চলুন আমরা কেক কেটে ফেলি। আমাদের সামনে চলে এসেছে কেক, এবং আমাদের পুরো রাঙা সকাল পরিবার। স্যার, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে জানাই, কি জানাই, হ্যাপি বার্থডে। স্যার, এই কেকটি যেটি আপনি দেখতে পাচ্ছেন, সেটি দ্য কেক আর্টিস্ট থেকে আমাদের এই লাবণ্য কিন্তু বানিয়ে নিয়ে এসেছে আপনার জন্য।
স্যার কি বলবেন আমাদের এই আপনার এই বিশেষ দিনটা আমরা যে উদযাপন করছি আমাদের তো খুব ভালো লাগছে, আপনার কেমন লাগলো? আমার অসাধারণ লাগছে যে এরকম একটা পরিবেশে যারা আমাদের পেছনে কাজ করেন, বিশেষ করে তাদের সঙ্গে একসঙ্গে কেকটা কাটতে পারাটা, এটা আমি মনে করছি একটা বিরাট ব্যাপার। অবশ্যই। এবং আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানের যিনি প্রযোজক আছেন জুবায়ের ইকবাল, তিনি আপনার কিন্তু শিষ্য। ভালো কাজ করেছে, খুব সিনসিয়ার একজন মানে ব্যক্তি সব ব্যাপারে। আচ্ছা, শিষ্য একটু গুরুর উদ্দেশ্যে কিছু বলুন। না, আমরা আসলে হায়াত ভাইকে অভিনেতা হিসেবেই চিনি, মানুষও চেনে, কিন্তু আমরা তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে হায়াত ভাই আসলে অভিনয় চাইতে নির্দেশনাটাকে বেশি এনজয় করেন। একটু আমি জানতে চাই এটার কারণ কি? কারণ কিছু না, আসলে নিজের ক্রিয়েশনটা দেখাটা এটা একটা আনন্দের ব্যাপার, যে কোনো ব্যাপার আমি মনে করি। কারণ অভিনয় যেখানে করি সেখানে আমরা আংশিক ক্রিয়েশন করি, যে আমার চরিত্রটাকে আমি শুধু তৈরি করি, কিন্তু যেখানে পুরো জিনিসটা আমার নির্দেশে তৈরি হচ্ছে, আমার চিন্তা ভাবনা থেকে তৈরি হচ্ছে, ইটস মাই বেবি হোল থিং, ওইটা আনন্দটা অনেক বেশি। অবশ্যই। আমরা এবং হায়াত ভাই সম্পর্কে একটা তথ্য দেই। হায়াত ভাইয়ের সাথে আড্ডা দিতে, গল্প করতে এবং তাকে নির্দেশনা দিয়ে অভিনয় করাতে যত সহজ, হায়াত ভাইয়ের নির্দেশনায় কিন্তু হায়াত ভাই তখন অন্য ধরনের একটু অ্যাংরি মানুষ হয়ে যান। অ্যাংরি ইয়াং ম্যান অলওয়েজ অ্যাংরি ইয়াং ম্যান। এবং আমাকে নতুন যারা শিল্পী আসে আমার সাথে কাজ করতে, তারা বলে যে উনি তো হেডমাস্টার। তা আমি মনে করি হেডমাস্টার আমি তা সবারই উপকারের জন্যই করি। কারণ আমার চোখের সামনে দিয়ে একজন ভুল কথা বলে যাবে, ভুল উচ্চারণ করে যাবে, ভুল শব্দ বলে যাবে, যতক্ষণ পর্যন্ত আমি জানবো সেটা ততক্ষণ আমি তো অ্যালাউ করতে পারি না। যেমন 10 বার হলে আমি 10 বার রেকর্ড করি, তুমি তো জানো সেটা। যে কারণে অনেকেই বলে যে বাবারে ওনার সাথে অভিনয় করতে যাচ্ছ, উনি তো হেডমাস্টার, এটা শুনেছি আমি এগুলো। অবশ্যই ভুলগুলো আসলে ফুল হয়ে যায় এবং আপনার কাছ থেকে এত সুন্দর সুন্দর আপনার নির্মিত নাটক আমরা পেয়েছি, জ্যোৎস্নার ফুল, শুকনো ফুল, রঙিন ফুল, এবং আজকে আমরা এই ফুলের মতো মানুষটির বিশেষ দিনটি উদযাপন করব। আমরা কি কেক কেটে সেই দিনটি উদযাপন করতে পারি, শুরু করতে পারি? লাবণ্য, তুমি ছুরি নিয়ে এতক্ষণ ধরে বসে আছো। তাকে দেবার জন্যই আসলে অপেক্ষা করছি যেন আমরা কখন আসলে কেকটি কাটবো। চলো কেটে ফেলে। স্যার আসেন সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আবুল হায়াত স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। লাবণ্য, তোমার কেক তুমি খাইয়ে দাও। আমি এদিকে তাকিয়ে আছি। থ্যাংক ইউ স্যার। আমাদের কেক কাটার পর্ব চলতে থাকুক, তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, 81 বছর এক বর্ণাঢ্যময় জীবনে পথ চলা আমাদের চোখের সামনে যেন খুলে গেল আজকের এই রাঙা সকালে। আবুল হায়াত স্যার আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের গর্ব। একজন আবুল হায়াতের চিন্তা, শিল্পবোধ আর জীবনবোধ আমাদের আগামী প্রজন্মের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। রাঙা সকাল আজ ধন্য হলো এই বিশেষ মানুষকে পেয়ে। আজকের আয়োজন এখানেই শেষ করছে। দেখা হচ্ছে আগামীকাল বিশেষ কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন। শুভ সকাল।